দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সাধারণ গণিত ক্লাসে। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের পর্ব 4 নিয়ে চলে আসছি। সো এর আগে আমরা 3টা পর্ব করে ফেলছি, আজকে হচ্ছে 4 নাম্বার লেকচার। তো 4 নাম্বার লেকচার শুরু করার আগে তোমরা আমাকে একটু জানাই দিও যে আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, এভরিথিং ওকে আছে কিনা। যারা কমেন্টে সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম সালাম, যারা আদাব দিচ্ছ আদাব, যারা নমস্কার দিচ্ছ নমস্কার। আমি অনেক ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? পড়াশোনা কেমন চলতেছে? ম্যাথ করতেছি তো দৈনিক। আমরা কি সবাই দৈনিক ম্যাথ করি? কে কে দৈনিক ম্যাথ করি? কে কে ম্যাথ করি দৈনিক? দেখতে চাই। সো আমরা রেগুলার ম্যাথ করব, ঠিক আছে? আরেকটা কথা বলে রাখি, তোমাদের মধ্যে অনেকেই আসো যারা হচ্ছে যে এসএসসি লেভেলে ক্লাস 9-10 এ ঠিকঠাক মতো ম্যাথ প্র্যাকটিস করো না, বোঝার গ্যাপ থাকে, কিন্তু তারপরেও সবার দেখা দেখি এইচএসসি এ সায়েন্স নাও। তো তারা কিন্তু ভাই পরবর্তীতে এইচএসসি তে খুবই স্ট্রাগল করতে হয়। তো এইচএসসি লাইফটা যাতে স্মুথলি আগাইতে পারো, স্মুথ যায়, এই কারণে তোমার হচ্ছে এখন থেকেই তোমার বেসিক গুলা, ফাউন্ডেশন যাতে স্ট্রং হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে। কারণ এসএসসি তে যে পড়াটা পড়তেছো, এইচএসসি তে এর কয়েক গুণ পড়া পড়বা কিন্তু আরো কম সময়। এইচএসসি কিন্তু ভাই কখনোই 2 বছর পাবা না, 18 মাসে এইচএসসি পরীক্ষা শেষ হয়ে যাবে। কলেজের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত, শেষ দিন না, কলেজের প্রথম দিন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়া পর্যন্ত মোটামুটি সবকিছু ঠিকঠাক থাকলে 18 মাস সময় পাবা। সো এর মধ্যে অনেক বড় সিলেবাস শেষ করতে হবে। সো এই যে বড় কঠিন কাজটা করবা, এটার ফাউন্ডেশন কিন্তু এখন থেকেই হয়, ঠিক আছে? সো তোমাদেরকে বলবো, যদি এইচএসসি তে সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা থাকে, সবারই যে ইচ্ছা থাকতে হবে সায়েন্স নিয়ে পড়ার তা না। সায়েন্সে পড়লেই যে অনেক মহান কিছু হওয়া যায় এমনও না, আবার আর্টস কমার্সে পড়েই যে মানুষ কিছু করতে পারে না এমনও না। হ্যাঁ, সব জায়গা থেকে ভালো কিছু করা সম্ভব। তো আমার বক্তব্য হচ্ছে, তোমার যদি সায়েন্স নেওয়ার ইচ্ছা থাকে তাহলে তার জন্য এখন থেকেই তোমাকে কাজ করতে হবে। কারণ ইন্টারে উঠে পূর্বের গ্যাপ গুলো আসলে পূরণ করা খুবই টাফ। কারণ ইন্টারের পড়া পড়েই আসলে সময় পাওয়া যায় না, আগের গ্যাপ আমি কখন ফুলফিল করব, ঠিক আছে? ওকে, নোট খাতা তৈরি করে আমি ফার্স্ট হবো, দ্যাটস দ্য কনফিডেন্স। ঠিক আছে, অ্যাকচুয়ালি নোট খাতা তৈরি করে তুমি যদি ফার্স্ট নাও হও, কিছুই যদি না হও, তারপরে এখানে অ্যাচিভমেন্ট আসলে কি? ফার্স্ট ওয়ান, নোট খাতা তৈরি করার অ্যাচিভমেন্টটা হচ্ছে একটা ক্লাস শেষ করার পরে, একটা চ্যাপ্টার শেষ করার পরে তুমি যে গুছাচ্ছ পড়াটা, নোট করতেছো, পরবর্তীতে তোমার যাতে রিভিশন দিতে সুবিধা হয়। মনে করো তোমরা নোট খাতা তৈরি করছো কিন্তু তুমি কিছুই হও নাই, তারপরেও তোমার লাভ। কেন লাভ? কারণ হচ্ছে তোমার নোট খাতাটা তোমার তৈরি হয়ে গেল। ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো তো আপেক্ষিক ব্যাপার। আমার চোখে যাকে ফার্স্ট মনে হয়েছে, এটা যদি 9 চাচ্ছ দেখে, তার চোখে হয়তো আরেকজনকে ফার্স্ট মনে হবে, তার কাছে হয়তো আরেকটা জিনিস সুন্দর মনে হবে, তাই না? তো এটা আসলে অনেক সময় দৃষ্টিভঙ্গির উপরও ডিপেন্ড করে। একটা কথাই আছে যে সৌন্দর্য অনেকটা দর্শকের চোখের উপর নির্ভর করে, ঠিক আছে? সো আসলে ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে পারলে খুবই ভালো, প্রথম 5 জনের মধ্যে থাকতে পারলে তো খুবই ভালো। বাট এইটার মেইন আউটপুটটা হচ্ছে তুমি নোট করো, গুছায় ফেলো, পরীক্ষা মানে পড়াটা সবসময় প্রত্যেকটা অধ্যায় আমরা গুছায় পড়ব। লাইফের প্রত্যেকটা কাজ যদি আমরা ওয়েল অর্গানাইজড ভাবে করতে পারি, গুছায় করতে পারি, তাহলে আমাদের ওই কাজগুলোতে সাকসেস রেটটা বেড়ে যায়, ঠিক আছে? তাহলে আমরা চলো ক্লাস শুরু করে ফেলি। গতদিন আমরা ত্রিকোণমিতির বিভিন্ন ম্যাথ করতেছিলাম। ও হ্যাঁ, একটা কথা, একটা অ্যানাউন্সমেন্ট আছে। গতদিন তোমাদের বলছিলাম, আজকে একটা বলে রাখি, যে তোমাদের এইচএস, তোমরা যারা এসএসসি লেভেলে আসো, প্রি টেস্ট এবং টেস্ট, সামনে তো প্রি টেস্ট তারপরে টেস্ট, এই দুইটা এক্সাম সামনে রেখে এবং তারপরে তো এসএসসি, তোমাদের কিন্তু শিখতে এক্সাম ব্যাচে ভর্তি চলছে। তো এক্সাম ব্যাচে ভর্তি ডিটেলস জানার জন্য 16780 তে কল দিতে হবে, ঠিক আছে? সো নিজেকে যাচাই করার জন্য এক্সাম দেওয়া এটা খুবই দরকার। সো এক্সামের গুরুত্ব আসলে আমি তোমাকে এখন বুঝাবো না, তোমরা সবাই জানো। সো যার যার এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার টার্গেট আছে, ইচ্ছা আছে, চাইলে নিজেকে যাচাই করতে পারো এক্সাম ব্যাচে ভর্তি হয়ে, ঠিক আছে? আমরা চলো ক্লাস শুরু করি। এক্সাম্পল 21, আগের দিন আমরা 20টা এক্সাম্পল দেখছিলাম। ও হ্যাঁ, আরেকটা কথা, আজকের ক্লাসটা কিন্তু 4 নাম্বার পর্ব। যারা ত্রিকোণমিতির আগের 3টা পর্ব করো নাই বা কোনো একটা পর্ব মিস দিছো, তাদের কিন্তু বোঝা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এইটা 10 যদি এইটা হয় তাহলে এইটার মান নির্ণয় করতে হবে। তো চলো আমরা করি। লিখবো, দেওয়া আছে tan a ইকুয়ালস টু 1/√3, এটা দেওয়া আছে। আচ্ছা, tan a মানে আমরা কি জানি? sin a বাই cos a, এটা কি আমরা সবাই জানি? tan a মানে যে sin a বাই cos a। যারা যারা জানো না
তাদের জন্য সমবেদনা। তাদেরকে বলবো ভাই ত্রিকোণমিতি আগে প্রথম 3টা লেকচার করো, রেকর্ডেড ভার্সন পেয়ে যাবে অ্যাপে, ওখান থেকে করো, তারপর এটা করো, দেন বুঝবা। ঠিক আছে? এখন সাইনে মানে কি? সাইনে মানে হচ্ছে 1/cosec। এটা কি জানো? সাইনে মানে হচ্ছে 1/cosec। ঠিক আছে? আর কজে মানে হচ্ছে 1/sec ইকুয়ালস টু 1/√3। ওকে, এখন দেখো তো ভাইয়া, এইটাকে এটা দিয়ে ভাগ করব, ভাগ করলে ভাগফলটা কি হবে? ভাগফলটা হবে সেকে ডিভাইডেড বাই কসেকে। বলো, এই লাইনটা বুঝি নাই কারা কারা? এই যে এই লাইনটা কারা কারা বুঝো নাই? ভাগটা বুঝো নাই কারা কারা? ঠিক আছে, সেকে বাই কসেকে ইকুয়ালস হচ্ছে 1/√3। ওকে, আমরা যদি একটা কাজ করি, এটাকে বিপরীতকরণ করি, এটাকে যদি আমরা বিপরীতকরণ করি, সেটা হচ্ছে কসেকে এটাকে উপরে লিখলাম, সেকে এটাকে নিচে লিখলাম। কসেকে বাই সেকে ইকুয়ালস টু, তাহলে লব আর হরের জায়গা পরিবর্তন করছি, বাম পাশে করলে ডান পাশেও করতে হবে। ডান পাশটা হবে তখন √3/1। এটাকে ব্র্যাকেটে লিখে দিব বিপরীতকরণ করে। এটা একটু সাইড নোট গুলা দিতে হবে অবশ্যই এসএসসি পরীক্ষায়, বিপরীতকরণ করে। ঠিক আছে? ওকে, যারা যারা এখান থেকে এই লাইনটা বুঝো নাই তাদের জন্য বলবো, শিখতে কোর্স চলমান আছে 6, 7, 8। এই 3টা ক্লাসের কোর্সগুলো আগে পারচেস করে নিতে হবে, তারপরে ওই 3টা কোর্স ভালো করে করলে দেখবে যে এখান থেকে এই লাইনটা কেমনে আসছে। এটা আমি এখন তোমাদেরকে বুঝাবো না, কারণ অনেকের সময় নষ্ট হবে তাহলে। ঠিক আছে? ওকে, এখন আসো, আমি যদি দুই পাশে বর্গ করি, দুই পাশে বর্গ করলে কি হবে ভাইয়ারা? cosec স্কোয়ারে ডিভাইডেড বাই sec স্কোয়ারে ইকুয়ালস টু, এটা কি হবে? 3/1। এ লিখবো বর্গ করে, সাইড নোট দিতে ভুল করব না। এইবার আসো বিয়োজন যোজন যদি করি, এখন আমরা বিয়োজন যোজন করব। তো বিয়োজন যোজন কি রকম? লব বিয়োগ হর, cosec স্কোয়ার এ মাইনাস sec স্কোয়ার এ। আগে বিয়োজন করলাম, লব বিয়োগ হর, আর নিচে লিখবো লব যোগ হর, cosec স্কোয়ার এ প্লাস sec স্কোয়ার এ ইকুয়ালস টু, এখানে এই কাজটা করতে হবে। লব হচ্ছে 3, হর হচ্ছে 1, লব বিয়োগ হর, লব যোগ হর। এখানে কি লিখবো? বিয়োজন যোজন করে, বিয়োজন যোজন করে। এইবার আসো, দেখো আমার কিন্তু বাম পাশটা অলরেডি মিলে গেছে। cosec স্কোয়ার এ মাইনাস sec স্কোয়ার এ ডিভাইডেড বাই cosec স্কোয়ার এ প্লাস sec স্কোয়ার এ ইকুয়ালস টু কি আসতেছে? 3 বিয়োগ 1 মানে হচ্ছে 2, আর 3 প্লাস 1 মানে হচ্ছে 4। ঠিক আছে? তাহলে এইটার সমান কত আসতেছে? এইটার সমান আসতেছে হচ্ছে হাফ। একবারেই লেখা যায় 2/4 মানে হচ্ছে হাফ। সো অঙ্কটা কারা কারা আমরা ফুললি ক্লিয়ার? ম্যাথ করা ডান, আমার আগেই ডান, ভেরি গুড, থ্যাংক ইউ। আসো পরের ম্যাথ। একই রকমই মনে হচ্ছে দেখে, না একই রকম, একটু ডিফারেন্ট আছে। ওকে, কসেকে মাইনাস কটে সমান 4/3 দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে কসেকে প্লাস কটের মান। ঠিক আছে? তা আমরা একটা ফর্মুলা জানি, কি লিখবো? আমরা জানি, আমরা কি সবাই জানি cosec স্কোয়ারে ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ারে। cosec স্কোয়ারে ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ারে, অথবা কট স্কোয়ারে এটাকে যদি বাইরে লিখি, তাহলে cosec স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকুয়ালস টু 1। এই ফর্মুলাটাকে আমরা সবাই জানি। ঠিক আছে? ওকে, যদি জেনে থাকি তাহলে দেখো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এখন আমরা অ্যাপ্লাই করব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা কি লিখবো? কসেকে প্লাস কটে ইন্টু কসেকে মাইনাস কটে ইকুয়ালস টু হচ্ছে 1। এখন আসো, কসেকে প্লাস কটে
ইন্টু কসেকে মাইনাস কটের ভ্যালু হচ্ছে 4/3 দেওয়া আছে, এই ভ্যালুটা 4/3 দেওয়া আছে। এখান থেকে আমরা কসেকে প্লাস কটের ভ্যালু কি লিখতে পারি, এই 4/3টা এই পাশে চলে গেলে 1 এর সাথে গুণ হয়ে কি হবে 3/4 হবে। এটাই হচ্ছে আনসার, শেষ অঙ্কটা। ত্রিকোণমিতির ম্যাথ কিন্তু অনেক সময় অনেক নিয়মে করা যায়, একই ম্যাথ ডিফারেন্ট অ্যাপ্রোচে সলভ করা যায়, সবগুলোই সঠিক যদি ঠিকঠাক করতে পারো, যে কোনো একটা অ্যাপ্রোচে ভালো মতো বুঝলেই হবে। ঠিক আছে, ওকে ওকে। এইটা এইটা খেয়াল করো, এইটা হচ্ছে আগের এই যে প্রথম ম্যাথটার মতো, এইটার মতো এখানে ট্যান এর ভ্যালু দেওয়া আছে আর এখানে হচ্ছে কটের ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, তাহলে চলো অঙ্কটা আমরা করি। একটা জিনিস খেয়াল রাখো ভাই, আগের এখানে এই সাইন এটাকে আমি 1/cosec করছিলাম, কজ এটাকে আমি 1/sec করছিলাম। কেন করছিলাম, সাইনে আর কজে রাখলাম না কেন, এটা একটু বুঝতে হবে। ঠিক আছে, এটা কেন করছিলাম, সাইনে কে 1/cosec কজে কে 1/sec কেন করছিলাম, কারণ আমি চাচ্ছিলাম কসেক আর সেক চলে আসুক। আমাদের যেহেতু কসেক আর সেকের একটা জিনিস দেওয়া আছে, ফাংশন দেওয়া আছে, সো আমি এখানে সাইন আর কস কিন্তু দরকার নেই। সাইন আর কস কি দরকার আছে এখানে, দরকার নেই, নাই তো। তাহলে আমি এখানে কসেক আর সেক আনার চেষ্টা করছি, এইটার দিকে তাকাইছি। ঠিক আছে, সো এখন দেখো আমার কট এ সমান b/a দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, কট এ ইকুয়ালস টু b/a। এখন কট এ মানে কি ভাই, কট এ মানে হচ্ছে কজ এ বাই সাইন এ, কজ এ বাই সাইন এ ইকুয়ালস টু b/a। এখন খেয়াল করো তো ভাইয়া, এখানে কসটাকে কি 1/sec আর সাইনটাকে কি 1/cosec করবো আগেরটার মতো, বলো তো করবো কি করবো না। দেখো আমার এইখানে কি আছে, এখানে সাইন কজ আছে, এখানে কিন্তু অলরেডি সাইন কজ চলে আসছে, তাহলে আমার কিন্তু সেক কসেক আনার কোনো দরকার নেই। আগেরটার মতো কিন্তু আমার ওইভাবে আর ভাঙার দরকার পড়তেছে না। ঠিক আছে, এখন দেখো উপরে সাইন, নিচে এখানে সাইনটা আগে আছে, আমি একটা কাজ করি এটাকে বিপরীতকরণ করে ফেলি। শুরু হয়েছে সাইন দিয়ে, দেখো শুরু হয়েছে সাইন দিয়ে, তাহলে আমরা শুরু উপরে রাখবো সাইনটাকে। ঠিক আছে, আমরা উপরে রাখবো সাইনকে, আর a/b এটা হচ্ছে বিপরীতকরণ করে, মানে লব আর হরের জায়গা পরিবর্তন করছি, বিপরীতকরণ করে লব আর হরের জায়গা পরিবর্তন করছি। ঠিক আছে, শুরুতে যেটা দিয়ে শুরু হবে, সাইন দিয়ে শুরু হয়েছে, সেটাকে উপরে রাখবো। যেমন আগের অঙ্কটাতে খেয়াল করো, কসেক দিয়ে শুরু হয়েছে, এই কারণে সেক বাই কসেককে পরের লাইনে আমি কসেক বাই সেক করছি, যেটা দিয়ে শুরু হয়েছে সেটাকে আমি উপরে রাখবো। ঠিক আছে, যাতে করে বিয়োজন যোজন বা যোজন বিয়োজন করা যায়। এখন দেখো এখানে সাইনের সাথে সহগ আছে এ, সাইনের সাথে সহগ আছে এ, কজের সাথে সহগ আছে বি। তাহলে এখন সাইনের সাথে আমি একটা এ আর কজের সাথে বি আনার চেষ্টা করি, আমি উভয় পক্ষকে a/b দিয়ে গুণ করব। তাহলে a সাইনে বাই বি কজে, এটা কি হবে a স্কোয়ার বাই বি স্কোয়ার। আমি লিখব a/b দ্বারা উভয় পক্ষকে গুণ, উভয় পক্ষকে গুণ করে। ঠিক আছে, এটা লিখলাম। কেন করলাম কাজটা, কারণ এখানে সাইনের সাথে সহগ এ আর কজের সাথে সহগ বি আছে, যে কজের সাথে সহগ বি আছে এই কারণে। এখন দেখো উপরেরটা বিয়োগ নিচেরটা যোগ, তাহলে বিয়োজন যোজন করলে অঙ্কটা আমার হয়ে যাবে। আমি যদি এখন বিয়োজন যোজন করি, যে এ সাইনে বিয়োগ বি কজে, নিচে হচ্ছে এ সাইনে প্লাস বি কজে, তাহলে এটা হবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কি করলাম, আগে বিয়োজন করছি পরে যোজন করছি, বিয়োজন যোজন করে। দেখো তো ভাইয়া, এটাই হচ্ছে মান। আমরা কারা কারা বুঝতে পারছি, কারা কারা বুঝতে পারছি, ক্লিয়ার কারা কারা। তিনটা ম্যাথ অলরেডি আমরা করে ফেলছি, ম্যাথ ডান। প্রথম, ভেরি গুড, প্রথম প্রথম আসলেই প্রথম। ঠিক আছে, যোজন বিয়োজন বুঝায় দেন, অহনা বলছে যোজন বিয়োজন জিনিসটা এরকম আর কি। ধরো দুইটা ভগ্নাংশ আছে অহনা, ঠিক আছে, একটা হচ্ছে 2/10 আর এটা হচ্ছে মনে করো হাফ। ঠিক আছে, দেখো 2/10 আর হাফ কিন্তু সমান, তাই না?
কাটাকাটি করলে না 2/10 না 5/10 5/10 এই দুইটার ভ্যালু কিন্তু সমান 5/10 আর হাফ। এখন যোজন বিয়োজন মানে কি? যোজন বিয়োজন মানে হচ্ছে লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। 5 আর 10 এর যোগফল 5 আর 10 এর বিয়োগফল ইকুয়ালস টু এখানে লব যোগ হর লব আর হরের যোগফল লব আর হরের বিয়োগফল। ঠিক আছে, এইটার এটা যদি সমান হয় তাহলে এইটার এইটাও সমান হবে। এটাই হচ্ছে যোজন বিয়োজন। আর বিয়োজন যোজন কি? এখানে বিয়োগ এখানে যোগ। লবে যদি যোগ হয় তাহলে এটা হচ্ছে যোজন বিয়োজন, লবে যদি বিয়োগ হয় তাহলে ওটা হচ্ছে বিয়োজন যোজন। বিয়োজন যোজনটা কি? এটা হচ্ছে যোজন বিয়োজন। যোজন বিয়োজন আগে যোজন, লবে যোজন, লবের নাম অনুসারে নাম হচ্ছে, লবে কি অপারেশনটা হয়েছে, লবে যোগ হয়েছে তাই যোজন বিয়োজন। লবে যদি বিয়োগ করো লব বিয়োগ হর ডিভাইডেড বাই লব প্লাস হর ইকুয়ালস টু এই ডান পাশে এক কাজ করতে হবে, লব বিয়োগ হর ডিভাইড বাই লব প্লাস হর। এটা হচ্ছে লবে বিয়োগ হয়েছে তাই এটার নাম হচ্ছে বিয়োজন যোজন। আমরা কি যোজন বিয়োজন ক্লিয়ার হয়েছি সবাই? বিয়োজন যোজন, ঠিক আছে। ওকে, এবার আসে এই ম্যাথটা, এক্সাম্পল 24। কসেকে মাইনাস কটে ইকুয়ালস টু 1/x হলে প্রথম অঙ্কটা হচ্ছে কসেকে প্লাস কটের মান নির্ণয় করো। কসেকে প্লাস কটের মান নির্ণয় করো। ওকে, 1 নাম্বার অঙ্কটা করি। কসেকে মাইনাস কটে হচ্ছে 1/x। এখন আমরা কি জানি? আমরা জানি, আমি জানি, তুমি জানো, তাল ভাইয়া জানে, নাইম চাচ্চু জানে, ইকবাল দাদু জানে, ইমন ভাইয়া জানে, কি জানে? কসেক স্কোয়ারে মাইনাস কটে স্কোয়ারে ইকুয়ালস টু 1। এটা আমরা সবাই জানি, ঠিক আছে। ওকে, এখন আসো এইটাকে আমরা কি লিখতে পারি? কসেকে প্লাস কটে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু 1, ঠিক আছে। এখন আসো, একটু আগেই তো অঙ্কটা এরকম অঙ্ক করলাম তাই না? এখন কসেকে প্লাস কটে, কসেকে প্লাস কটে ইন্টু কসেকে মাইনাস কটে, এইটার ভ্যালুই তো 1/x ইন্টু 1/x ইকুয়ালস টু 1। তাহলে এখন তোমরাই বলো, বা কসেকে প্লাস কটে ইকুয়ালস টু, এটা এই পাশে চলে গেলে ইকুয়ালস টু এক্স। বুঝছি কারা কারা? ইকুয়ালস টু এক্স আমার আগে করে ফেলছে, ম্যাথ ডান, ভেরি গুড। ম্যাথ করি দৈনিক, তারপরে লাইন কি বলো? রেগুলার ম্যাথ করতে হবে তাই না? প্রত্যেক দিন ম্যাথ করতে হবে। তোমাদের মধ্যে কে কে রেগুলার ম্যাথ করো? ওকে, এখন দেখো আমরা ক থেকে কি পাচ্ছি? ক থেকে পাচ্ছি কসেকে প্লাস কটের সমান এক্স। এবার খ নাম্বারে দেখাইতে হবে এটা, কিন্তু আমরা ক থেকে কি পাই? ক থেকে পাই কি পাই? কসেকে প্লাস কটের সমান এক্স। কসেকে প্লাস কটে ইকুয়ালস টু এক্স, এটা আমরা ক থেকে পাই, ঠিক আছে। বাজিত, ওকে, বুঝছি তো। চলো তাহলে আমাকে সেকের ভ্যালু বের করতে হবে। একটা কাজ করি তো ভাইয়া, কসেকে মানে 1/sin a, এটা কি আমার সৈনিকরা জানে? অবশ্যই জানে, কারণ তারা ম্যাথ করে দৈনিক। কটে মানে হচ্ছে cos a/sin a, এটাও সবাই জানে। সবাই না, যারা যারা রেগুলার ম্যাথ করে তারা জানে। বা এবার যদি ভাইয়া লসাগু করি, তাহলে লসাগু হবে sin a আর উপরে থাকবে 1 প্লাস cos a ইকুয়ালস টু এক্স। বা এবার ভাই দুই সাইডে যদি আমরা বর্গ করি, দেখো এখানে কিন্তু এক্স এর উপরে স্কোয়ার আছে, এক্স এর উপরে স্কোয়ার আছে, তাহলে এক্স এর উপরে আমার স্কোয়ার আনতে হবে। খেয়াল কইরো, মাথায় আমার টার্গেট নিয়ে ঘুরতে হয়। তো এখানে কি আনতে হবে? এক্স এর উপরে স্কোয়ার আনতে হবে। তাহলে এখানে তো শুধু এক্স আছে, তাহলে স্কোয়ার আনার জন্য দুই পাশে বর্গ করি। এখানে উপরে হবে 1 প্লাস cos a হোল স্কোয়ার আর নিচে হচ্ছে সাইন স্কোয়ার, এটা হচ্ছে এক্স স্কোয়ার
বর্গ করে, ঠিক আছে? ওকে, এখন আসো ওই পাশে চলে যাই। বা 1 প্লাস কজ এ হোল স্কোয়ার, আর নিচে আছে সাইন স্কোয়ার। সাইন স্কোয়ারের জায়গায় আমি লিখলাম 1 মাইনাস কজ স্কোয়ার, 1 মাইনাস কজ স্কোয়ার সাইন স্কোয়ারের জায়গায়, আর উপরে যা আছে তাই 1 প্লাস কজ এ হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার। বা এবার এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে কি লেখা যায়? 1 প্লাস কজ এ ইন্টু 1 মাইনাস কজ এ, ঠিক আছে? আর এইটাকে লেখা যায় 1 প্লাস কজ এ হোল স্কোয়ার, তো এটাকে মানে 1 প্লাস কজ এ ইন্টু 1 প্লাস কজ এ, যেহেতু এটার স্কোয়ার আছে ইকুয়ালস টু এক্স স্কোয়ার। দেখো তো ভাই, এইটা এটা কাটা, তাহলে কি থাকে? 1 প্লাস কজ এ, 1 প্লাস কজ এ, আর নিচে থাকে 1 মাইনাস কজ এ ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ারটাকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার বাই 1, 1 দিয়ে ভাগ করলে তো ওইটাই হয়, তাই না? ওকে, এখন আসো, খেয়াল করো, এখন আমরা কি করব? বিয়োজন যোজন করব নাকি যোজন বিয়োজন করব? আমার এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, ডান পক্ষটা খেয়াল করো, ডান পাশে কি আছে বলো, কি করব এখন কমেন্টে জানাও। যোজন বিয়োজন নাকি বিয়োজন যোজন? দেখি কে বলতে পারো। যোজন বিয়োজন না? হ্যাঁ, ভেরি গুড। রাহি বলছে, অনেকেই বলছে। ত্রিথার তো ম্যাথের ডান, ত্রিথা না তীর্থ, এনিওয়ে ভুল হলে মনে কিছু নিও না। তাহলে আমরা যোজন বিয়োজন করি। যোজন বিয়োজন কি হবে? লব যোগ হর, 1 প্লাস কজ এ যোগ 1 মাইনাস কজ এ, লব যোগ হর, আর নিচে হবে লব বিয়োগ হর, লব বিয়োগ হর মানে -1, মাইনাসে মাইনাসে প্লাস কজ এ, আর এই পাশে হবে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। একটু লিখে দিব, যোজন বিয়োজন, বিয়োজন, ঠিক আছে? এখন আসো, কজে আর মাইনাস কজে কাটা, 1 আর -1 কাটা, তাহলে 1 যোগ 1 মানে হচ্ছে 2, কজে যোগ কজে মানে হচ্ছে 2 কজে ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে? এখন আসো, এই 2 ও কাটা, মানে কি থাকতেছে? 1 বাই কজে। ভাইয়া 1 বাই কজে মানে কি? 1 বাই কজে মানে হচ্ছে সেকে, সেকে সমান এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমাদের দেখাইতে বলছে সেকে সমান এইটা, আমরা কি করলাম? আমরা যেটা করলাম দেখায় দিলাম, দেখিয়ে দিলাম। দেখিয়ে দিলাম, আর কত দেখাবো? ঠিক আছে, পরীক্ষায় লিখবা শর্ট, ঠিক আছে? ম্যাথ করা ডান। সাবিকুন নাহার, ভেরি গুড। আমাদের ক্লাসে সাবিকুন নাহার ছন্দা নামে একটা মেয়ে ছিল, সারাদিনই পড়তো। তো আমরা ধরো যে অনেক সময় এমনও হইতো যে কয়েকজন বন্ধু মিলে রাস্তা দিয়ে বিকালবেলা হাঁটতেছি, অথবা দেখলাম যে হচ্ছে ও হয়তো কোনো একটা ব্যাচ থেকে বের হয়ে রিক্সায় উঠে পড়তে পড়তে বাসার দিকে যাচ্ছে। তো রিক্সাতেও পড়তো, ওকে নিয়ে আমরা অনেকে আছে দুষ্ট ছেলেপেলে থাকে না, ওরা অনেক মজা করতো আর কি, এই খালি পড়ালেখা করে, খালি পড়ে। ও মেয়েটা পরে সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হয়, ঠিক আছে? সো তার হার্ডওয়ার্ক আসলে তাকে ইয়ে করেনি, তার সাথে মানে ইয়ে করে নাই, মানে কি বলে এটাকে, বিট্রে করে নাই। হ্যাঁ, হার্ডওয়ার্ক অ্যাটলিস্ট পেইড অফ, হ্যাঁ, ইন দ্য লং রান। সো তোমাদেরকে বলবো, যারা অনেক পড়ো তাদেরকে হয়তো অনেকে আছে যে বন্ধু বান্ধব অনেকে ঠাট্টা করে যে অনেক পড়ে, সারাদিনই পড়ে, এটা নিয়ে অনেক মজা করে। তা আসলে দিন শেষে দেখা যায় যে যারা মজা করে ওদের থেকে যারা পরিশ্রম করে ওরা আগায় যায় একটা সময়। সো আসলে মন খারাপ করার কিছু নেই। তোমার নামটা দেখে মনে পড়লো, সলিমুল্লাহ মেডিকেল কলেজ। এই মেডিকেল কলেজটা হচ্ছে নর্মালি, ট্র্যাডিশনালি তো সব মেডিকেল কলেজই ভালো, বাট ট্র্যাডিশনালি দেখা যায় যে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা যারা একদম প্রথম দিকে থাকে
তারা হচ্ছে ঢাকা মেডিকেল, আর এর পরেররাই হচ্ছে সিরিয়ালটা পরে হচ্ছে সলিমুল্লাহ মেডিকেল। বাট আমাদের সময় আসলে একটা সময় ছিল মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন অনেক আউট হইতো। তো আমাদের ব্যাচে আমাদের সময় মেডিকেলের প্রশ্ন অনেক আউট হয়েছিল। তো ঢাকা মেডিকেলে আমাদের সময় যারা ভর্তি হয়েছিল এদের মধ্যে অনেকেই ছিল হচ্ছে আসলে চান্স পাওয়ার মতো না, কোনো না কোনো ভাবে প্রশ্ন পেয়ে তারপর হচ্ছে চান্স পাইছিল। সো ওই সময় আসলে সলিমুল্লাহ মেডিকেল কলেজের ব্যাচটাই সবচেয়ে ভালো ছিল। ওকে, বর্ণ একটা প্রশ্ন বারবার করতেছো যে এসএসসি তে মোট নম্বর কত ছিল ভাই আপনার? আমার এটা মনে নেই ভাই। ঠিক আছে, এই একটা প্রশ্ন নিয়ে পড়ে আসো, ম্যাথ হয়তো বুঝতেছো কিনা আমি জানি না, স্প্যামিং করে যাচ্ছ কমেন্টে বর্ণ। টোটালি আনএক্সপেক্টেড বিহেভিয়ার ফ্রম ইউ। ওকে, আচ্ছা, এবার কি বলছে? উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a ইকুয়ালস টু sec a ইন্টু cos sec, এটা প্রমাণ করতে বলছে। তো গ নাম্বারে ভাই খ থেকে আমরা কি শিখছি? খ থেকে কি শিখছি? খ থেকে পাই, হচ্ছে sec a সমান, দেখো তো কি শিখছিলাম? sec a সমান এইটা x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, ওকে। ওকে, নাইমা বলছো ভাই ফ্রেন্ডরা সব করে ফেলতেছে, আমি কিছু শেষ করতে পারছি না, কি করব? নাইমা তোমাকে বলি, তোমাকে আমি গতদিন একটা হোমওয়ার্ক দিছিলাম যে গত ক্লাসে আমি যে ম্যাথগুলো করাইছিলাম প্রত্যেকটা ম্যাথ টানা টানা 3 বার করে করতে বলছিলাম, তুমি কি এটা করছো? আগে সেটা বলো। ফ্রেন্ডরা কি করতেছে দ্যাটস নান অফ ইউর হেডেক। তোমাকে আমি যে কাজটা দিছি সেই কাজটা করছো কিনা সেটা দেখো। ফ্রেন্ডরা ভালো করতেছে, ফ্রেন্ডদেরকে আমি কিভাবে পিছনে টেনে ধরবো এটা কোনো কখনোই একটা মানুষের চিন্তা হয় না। তুমি দেখো যে তুমি কিভাবে সামনে আগাইতে পারো, তুমি কি টিচারের ইনস্ট্রাকশন গুলো ফলো করো? তোমাদের মধ্যে কয়জন আসো যে গত ক্লাসে প্রত্যেকটা ম্যাথ 3 বার করে করছিলাম? আমি হোমওয়ার্ক দিছিলাম না এটা? দিছিলাম তো। খুব কম জন করছো। কে কে করছিলাম 3 বার করে? তোমাদেরকে আরেকটা কাজ বলছিলাম যে ভাইয়া তোমাদের পড়ার টেবিলের ছবি দিও, তোমাদের মধ্যে একজন আসো, এফ দিয়ে শুরু নাম, সে করছে ইন্টারনেট থেকে ডাউনলোড করে ছবি দিছে। কতটা দুর্ভাগ্যজনক। ঠিক আছে, সো অন্যরা কি করতেছে এটা না ভেবে তুমি দেখো যে তুমি তোমার কাজটা ঠিকঠাক করতেছো কিনা। ঠিক আছে, আদার্সরা কি করতেছে দেখার দরকার নেই, নিজের কাজটা পারফেক্টলি করো, দেখবে নিজে আগায় যাচ্ছ। ওকে, হ্যাঁ সেক, থেটা মানে কি শিখছিলাম ভাই বলো তো? কি বাই কি জানি, অতিভুজ বাই ভূমি, তাই না? সেক মানে মনে আছে? সেক মানে কি শিখছিলাম? অতিভুজ বাই ভূমি, তাই না? আমার ঠিক আছে তো নাকি ভুল করলাম? তাহলে একটা যদি সমকোণী ত্রিভুজ আঁকি আমি, মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ সাপোজ। ঠিক আছে, তাইলে এই কোণটা যদি এ কোণ হয়, এই কোণটা একটু বড়, একটু উপরে আঁকি ত্রিভুজটা, উপরে নেই, হ্যাঁ। এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে এ কোণ। তাহলে ভাইয়া এটা যদি এ কোণ হয়, এ কোণের বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। সেক মানে অতিভুজ বাই ভূমি, তাহলে ভূমি হচ্ছে ভাইয়া এক্স স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে ভূমি, আর অতিভুজ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। দেখো এই ছবিটা কি বুঝছি? কি করলাম? সেক মানে অতিভুজ ভাগ ভূমি, এটা মানে কি উপরে অতিভুজ, সেক মানে কি অতিভুজ ভাগ ভূমি, তার মানে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ এইটা আর ভূমি এইটা। অতিভুজ এইটা ভূমি এইটা হলে লম্ব কি হবে? লম্ব কি হবে বলো? ঠিক আছে, লম্ব বের করো। এখন পিথাগোরাসের ফর্মুলা দিয়ে আমরা কি জানি? লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। তাহলে লম্ব কি হবে? এই লম্বটা পারপেন্ডিকুলার যদি পি ধরে নিই, তাহলে আমরা কি লিখতে পারি? পি স্কোয়ার যোগ এইটা স্কোয়ার, এইটা স্কোয়ার ইকুয়ালস টু কি লিখবো? লম্ব স্কোয়ার লম্ব স্কোয়ার
যোগ ভূমি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ভাই অতিভুজ স্কোয়ার, তাই না ভাইয়া? তাহলে এখান থেকে আমরা কি পাই? পি স্কোয়ার সমান কি পাই? এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, বা পি স্কোয়ার সমান, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি হবে? এক্স স্কোয়ার, সরি ভুল করলাম, এটাতে এক্স স্কোয়ার, তাহলে এটার উপরে স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1, ঠিক আছে? আবার এটা, ঠিক আছে, মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার প্লাস 1, ঠিক আছে? এখান থেকে আমরা পি স্কোয়ার কি পাই? দেখো এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 কাটা যাবে, 1 আর 1 কাটা যাবে, আর মাইনাস মাইনাস গুণ করে প্লাস হয়ে যাবে 2x স্কোয়ার মানে 4x স্কোয়ার। তাহলে ভাই পি সমান কি হবে? পি সমান হবে √4x স্কোয়ার মানে 2x। পি ইকুয়ালস টু কি দাঁড়াইলো? লম্ব পারপেন্ডিকুলার ইকুয়ালস টু হচ্ছে টোয়াইস এক্স। বলো বুঝছি কিনা, ক্লিয়ার কিনা? টোয়াইস এক্স হবে ভাইয়া, বলে দিছে আমাকে ত্রিথা দাস, সরি, ঠিক আছে, টোয়াইস এক্স তামান্নাও বলছো, ভেরি গুড, অনেকেই বলছো। আচ্ছা, এটা লেখার দরকার নেই। এখন আসো, আমরা প্রমাণ করব যে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড কি tan a প্লাস cot a, tan a প্লাস cot a। আচ্ছা আমাকে বলো tan a মানে কি ভাইয়া? লম্ব বাই ভূমি। tan a মানে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে টোয়াইস এক্স, ভূমি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। লম্ব হচ্ছে টোয়াইস এক্স, ভূমি এক্স স্কোয়ার মাইনাস 1, লম্ব বাই ভূমি, প্লাস cot a, cot a মানে হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি এক্স স্কোয়ার মাইনাস 1, লম্ব হচ্ছে টোয়াইস এক্স, এক্স স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে টোয়াইস এক্স। এবার এই দুইটা যোগ করব, তা লসাগু হবে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু টোয়াইস এক্স, টোয়াইস এক্স ইন্টু টোয়াইস এক্স গুণ করলে হচ্ছে 4x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 মানে এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, ঠিক আছে? এবার আসো 4x স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস টোয়াইস এক্স স্কোয়ার প্লাস 1, আর এইটা হচ্ছে টোয়াইস এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, ওকে ওকে, ইকুয়ালস টু, দেখো এক্স টু দি পাওয়ার 4x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মানে হচ্ছে ভাই প্লাস 2x স্কোয়ার, 4x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মানে হচ্ছে প্লাস 2x স্কোয়ার, আর এখানে একটা প্লাস 1, আর নিচে আছে টোয়াইস এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে? শেষ হয় না কেন অঙ্কটা? আসো এবার দেখো ইকুয়ালস টু, এই যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1, এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, লিখতে পারি না লবটাকে? আর হরটা যা আছে তাই, হরটা আছে টোয়াইস এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, আচ্ছা এটাই থাক। এবার দেখো এটা মানে কি? এটা মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, আর এইটা মানে হচ্ছে টোয়াইস এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এটা এরকমই থাকে, সমস্যা নাই আপাতত, ঠিক আছে? ওকে, ঠিক আছে না? ক্যালকুলেশন ঠিক আছে? আচ্ছা, রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি এবার। রাইট হ্যান্ড সাইড,
রাইট হ্যান্ড সাইড কি সেকে ইন্টু কসেকে, সেকে ইন্টু কসেকে। সেকে মানে কি বলো? সেকে মানে হচ্ছে অতিভুজ, সেকে মানে সেকের ভ্যালু তো দেওয়াই আছে, অতিভুজ বাই ভূমি, অতিভুজ ভাগ ভূমি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু কসেকে, কসেকে মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, লম্ব হচ্ছে ভাই টোয়াইস এক্স। এবার আসো লসাগু কি হবে, টোয়াইস এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এই দুটো গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। দেখো তো ভাই লেফট হ্যান্ড সাইডের ভ্যালু আর রাইট হ্যান্ড সাইডের ভ্যালু কি সমান? হ্যাঁ ভাই সমান, মিলে গেছে, অঙ্কের ক্যালকুলেশন ঠিক আছে। ঠিক আছে, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে এখানে লিখে দিব প্রমাণিত অথবা প্রুফড। আর দেখাও বললে লিখবো যে আর কত দেখাবো নাকি। ওকে, শর্ট লিখবা, শর্ট দেখানো হলো। বুঝছি, অঙ্কটা বুঝতে পারছি। ওকে, এবার আমরা পরের চ্যাপ্টারে যাব। আর একটা চ্যাপ্টার আছে, হ্যাঁ আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে যে বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে বের করে সেটা এখন শিখবো। ঠিক আছে, সো আমাকে বলো আগে গত দিনের ম্যাথ এবং আজকের ম্যাথ টোটাল এখান থেকে আমরা এই যে অনেকগুলো ম্যাথ করে ফেলছি। সোফার ত্রিকোণমিতির আমরা 24টা ম্যাথ করছি সোফার, সব এই 4 নম্বর আজকের ক্লাস পর্যন্ত, এর আগের 3টা ক্লাস আর আজকের ক্লাস পর্যন্ত আমরা 24টা ম্যাথ করছি ত্রিকোণমিতির। তো আমরা সবগুলা ম্যাথ কিন্তু বাসায় অবশ্যই প্র্যাকটিস করবো, ঠিক আছে ভাই, এটা যাতে বারবার বলতে না হয়। ওকে, এখন আমরা একটা নতুন টপিক বুঝবো। তো সবার তো মনোযোগ আছে নাকি টায়ার্ড হয়ে গেছে অলরেডি? একজন বারবার বলছে ভাই ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করে 4AB বসানো যাবে কিনা, হ্যাঁ যাবে, কোনো সমস্যা নেই। ম্যাথ ভাইয়া অনেক প্রসেসেই করা যায়, অনেকভাবেই করা যায়, আমি চেষ্টা করছি ভেঙে ভেঙে করানোর, অনেকের বুঝতে সমস্যা হয়। তুমি যদি কোনো ডিরেক্ট ফর্মুলা ইউজ করতে পারো সমস্যা নেই তো। ঠিক আছে, ওকে ওকে, খাতা কলম যার যা কিছু আছে সব কিন্তু দূরে, আমার ক্লাসে কিন্তু কোনো খাতা কলম নিয়ে ক্লাস করতে বলবা না। ওকে, চলো এখন আমরা দেখি বিভিন্ন কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতের নাম, এটা একটা নতুন অধ্যায় এই ত্রিকোণমিতি চ্যাপ্টারেরই। ওকে ফাইন, চিত্রে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। বলো তো ভাই এই কোণটা কত? এটা 45 ডিগ্রি হলে, এ কোণটা যদি 45 ডিগ্রি হয় তাহলে অবশ্যই সি কোণটা কত হইতে হবে ভাই? এইটাও 45 ডিগ্রি হইতে হবে। কেন ভাইয়া? কারণ ত্রিভুজের 3টা কোণের যোগফল 180 ডিগ্রি হইতে হবে। এটা 45, এটা 90, তাহলে এটাই অবশ্যই 45 ডিগ্রি হইতে হবে। ঠিক আছে, এখন বলো তো ভাইয়া, তাহলে এই যে এবিসি ত্রিভুজ দেখতেছো, এবিসি ত্রিভুজের এ কোণটা আর সি কোণটা সমান। একটা ত্রিভুজের যদি দুইটা কোণ সমান হয় তাহলে বিপরীত বাহুগুলোও সমান হবে। 45 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে এই বাহুটা, আর এই 45 ডিগ্রি মানে সি কোণের বিপরীত বাহু হচ্ছে এই বাহুটা, তাহলে এই দুইটা বাহুও সমান। একটা ত্রিভুজের যদি দুইটা কোণ সমান হয় তাহলে দুইটা বাহুও সমান হবে, এটা মাস্ট যে কোনো ত্রিভুজের জন্য। দুইটা কোণ সমান হলে দুইটা বাহুও সমান হবে। এখন তোমরা আমাকে কমেন্টে জানাবা যেই ত্রিভুজের দুইটা বাহু সমান সেই ত্রিভুজটার নাম কি, সেই ত্রিভুজটাকে আমরা কি নামে ডাকি? যে ত্রিভুজের দুই বাহু সমান সেই ত্রিভুজকে আমরা কি নামে ডাকি? জানাও কমেন্টে। সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, হ্যাঁ, তার মানে এই বাহুটা আর এই বাহুটা দুইটা ত্রিভুজেরই সমান। আচ্ছা ভাইয়া, মনে করি এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এক্স, এবি বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এক্স, তাহলে ভাই বিসি বাহুর দৈর্ঘ্য কি হবে ভাইয়া? এক্সই হবে, তাই না? বিসি বাহুর দৈর্ঘ্য হবে এক্স, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবি বাহু যদি এক্স হয় বিসি বাহু হবে হচ্ছে এক্স। তাহলে আমাকে বলো এসি বাহু তাহলে কি হবে?
এসি বাহু হবে রুট ওভার এক্স স্কোয়ার যোগ এক্স স্কোয়ার, মানে হচ্ছে রুট ওভার 2x স্কোয়ার, মানে হচ্ছে √2 ইন্টু এক্স। দেখো বুঝছি কিনা, যেহেতু এটা অতিভুজ, পিথাগোরাসের সূত্র অনুসারে ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার তার পুরাটার উপরে রুট ওভার, তাহলে 2x স্কোয়ার √2 ইন্টু এক্স। বুঝছি, বুঝতে পারছি। তাহলে আমার এবি বাহু কত? এবি হচ্ছে এক্স, বিসি হচ্ছে এক্স, আর এসি অতিভুজ হচ্ছে √2 ইন্টু এক্স। ওকে, পিথাগোরিয়ান ট্রিপলেট। আচ্ছা ঠিক আছে, মনে আছে পিথাগোরিয়ান ট্রিপলেট আমি পড়াবো ভাইয়া, আসি আমি, যদি মনে না যাই, তোমাদের মধ্যে যদি আমি বেঁচে থাকি আর কিছুটা দিন, তাহলে আমি পড়াই দিব। যেদিন পড়ানোর টপিক শেষে, মানে ক্লাসে যে টপিকটা আমি পড়াবো বলে ঠিক করে আসি, ওই টপিকটা শেষে আমি একটু টাইম পাবো, সেদিন পড়াই দিব। অবশ্যই আমি টাইম বের করে ফেলবো, সিকিউ ক্লাস আছে, এমসিকিউ ক্লাস আছে, কোনো না কোনো ক্লাসে আমি অবশ্যই দেখাই দেবো। ঠিক আছে, ওকে, আসো। এখন দেখো তো ভাইয়া, এই যে এ কোণটা দেখতেছো, এই এ কোণটার আমি যদি সাইন অনুপাত বের করি, সাইনে মানে কি, সাইন 45 ডিগ্রি, তাই না? সাইন এ মানে হচ্ছে আচ্ছা এইভাবে লিখি, সাইন এ মানে হচ্ছে সাইন 45 ডিগ্রি। বোর্ডটা ডিস্টার্ব করতেছে। সাইন এ, মানে কি? লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এক্স, অতিভুজ হচ্ছে √2x, লম্ব হচ্ছে এক্স, অতিভুজ হচ্ছে √2x। এ কোণের মান কত? এ কোণের মান হচ্ছে 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রি এটার ভ্যালু কত আসতেছে? এক্স কাটা থাকবে হচ্ছে 1/√2, তাহলে সাইন 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2। এই ভ্যালুটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। সাইন 45 ডিগ্রির ভ্যালু কত? 1/√2। আমি তোমাদের একটা চার্ট দেখাবো, একটু ওয়েট করো। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এই ভ্যালুটা মনে রাখবো, প্রমাণ সহ দেখাই দিলাম। ওকে ভাইয়া, এখন বলেন তো ভাইয়া, কজ এর ভ্যালু কত? কজ এ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ওকে, কজ এ মানে কি? আচ্ছা, এটাকে আমি যদি একটু ভেঙে লিখতাম তাহলে তোমাদের জন্য পরে সুবিধা হবে। সাইন এ মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব কি? লম্ব হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি। লম্ব হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি। ঠিক আছে, এখন বিসি মানে কি? বিসি মানে হচ্ছে লম্ব, এটা হচ্ছে এক্স, আর অতিভুজ এসি মানে হচ্ছে √2x। এখন এক্স কাটা 1/√2। ঠিক আছে, এখন আসো কজে। কজে কি? কজে হচ্ছে ভাইয়া ভূমি বাই অতিভুজ, আগেরটা ছিল লম্ব বাই অতিভুজ, এখন হচ্ছে ভূমি বাই অতিভুজ। এবি ভাগ হচ্ছে এসি, এবি ভাগ হচ্ছে এসি। ওকে, এখন কজে এবি ভাগ এসি। এখন ভূমি কত? ভাই ভূমি হচ্ছে এক্স, অতিভুজ কত? ভাই √2 ইন্টু এক্স। এখন এর ভ্যালু কত? ভাই এর ভ্যালু 45, cos 45। তো ভ্যালুটা কত আসতেছে? এক্স কাটা 1/√2, তাহলে সাইন 45 ডিগ্রির ভ্যালু 1/√2, cos 45 ডিগ্রির ভ্যালু 1/√2। ঠিক আছে, এইবার আসো ট্যান। আমাকে বলো ট্যান এ সমান কত? লম্ব বাই ভূমি। ট্যান এ সমান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি, তাহলে বিসি ভাগ এবি, বিসি ভাগ হচ্ছে এবি। ঠিক আছে, এখন বিসির ভ্যালু কত? এক্স, এবির ভ্যালু কত? এক্স, তাহলে এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 45। ট্যান 45 ডিগ্রির ভ্যালু কত? এক্স বাই এক্স মানে হচ্ছে 1, ট্যান 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। পেয়ে গেলাম। তাহলে সাইন 45 ডিগ্রির ভ্যালু 1/√2, cos 45 এর ভ্যালু 1/√2, ট্যান 45 এর ভ্যালু 1। এখন তোমরাই বলো তো ভাইয়া, সাইন 45 ডিগ্রি যদি 1/√2 হয়,
তাহলে cosec 45 কত হবে? cosec 45 ডিগ্রির ভ্যালু কত হবে? cosec মানে কি 1/sin, তাহলে 1/1/√2, তাহলে এটার ভ্যালু হবে √2, শুধু √2। বুঝছি কিনা? cosec 45 মানে কি? cosec 45 মানে হচ্ছে 1/sin 45, 1/sin 45, 1/sin 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, 1/√2, তাহলে এটার ভ্যালু হচ্ছে √2। ঠিক আছে? তাহলে cos 45 এর ভ্যালু যদি 1/√2 হয়, তাহলে আমাকে বলো sec 45 মানে কি? মানে হচ্ছে 1/cos 45। ঠিক আছে? cos 45 এর ভ্যালু 1/√2, তার মানে এটা আসতেছে √2, তাহলে sec 45 ও হচ্ছে √2। tan 45 ডিগ্রি যদি 1 হয়, তাহলে cot 45 কি হবে? cot 45 মানে হচ্ছে 1/tan 45, মানে 1/1 মানে হচ্ছে 1। তাহলে এগুলাও হচ্ছে আবার ফর্মুলা। ওকে, একটু মনে রাখতে হবে, ভ্যালুগুলো মনে রাখতে হবে। আমি তোমাদেরকে একটা শর্টকাট বলে দিই। শর্টকাটটা হচ্ছে এই ডান দিকের তিনটার ভ্যালু মনে রাখার কোনো দরকার নেই, ব্রেনের উপর এত প্রেশার দেওয়ার দরকার নেই। তুমি খালি বাম দিকের এই তিনটা sin 45, cos 45 আর tan 45 এই তিনটা ভ্যালু মনে রাখবা। এই তিনটা মনে রাখতে পারলেই বাকি তিনটা অটোমেটিক চলে আসবে। এই স্লাইডটা কারা কারা 100% ক্লিয়ার, তারা তারা ফুল ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে, যারা যারা স্লাইডটা ক্লিয়ার লিখে দাও। বুঝতেছি পড়া ঠিকঠাক, মনোযোগ দিলে কি বোঝা যায়? কেউ কেউ আসো, খুব কম, কেউ কেউ আসো মনোযোগ দিয়েও বুঝতেছো না। কারণটা কি বলতো? কারণ কি? মনোযোগ দিচ্ছ কিন্তু তারপরে বুঝতেছো না। এটার পিছনে মেইন কারণ হচ্ছে তুমি আসলে এর আগের ক্লাসগুলোতে বা ক্লাস 10-এও, এই যে 4টা মাস গেল, এপ্রিল তো শেষ প্রায়, অতটাও ম্যাথ করো, খুব বেশি প্র্যাকটিস করো। ঠিক আছে, ওই আগের যে পাপগুলো আছে না, অল্প অল্প পাপ জমে জমে বিশাল হয়ে গেছে, সেটা এখন তোমাকে প্যারা দিচ্ছে। তাহলে ভাই এখন কি করব? আগে যা পাপ করার তো করছি, এখন তোমাকে প্রথমে প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্তকে এই যে প্যারাটা নিতে হবে, এরপরে আগের পাপগুলো মোচন করে নতুন করে পুণ্য সৃষ্টি করতে হবে। তাহলে কি করতে হবে? অন্যরা যতটুকু পড়ে তোমাকে পড়ার সময় আরো বাড়াই দিতে হবে, প্র্যাকটিস হাতে লিখে করতে হবে, এগুলো সব হাতে লিখে করার। ঠিক আছে, অনেকেই বুঝছো, 100% বুঝছো, কিন্তু তারপরেও কালকে যদি তোমাকে লিখতে বলি, প্রমাণ করতে বলি, পারবা না। কারণ বুঝার সাথে সাথে তুমি কি প্র্যাকটিস করছো? আজকে ক্লাস শেষে তুমি কি এটা ক্লাস নোটটা আবার তুলছো, অঙ্কগুলো একবার খাতায় করছো? করো নাই। রেগুলার ম্যাথ করবা, ম্যাথকে ভালোবাসবা, ম্যাথ তোমাকে ভালোবাসবে। ম্যাথকে ভয় পাবা, ম্যাথ তোমাকে ভয় দেখাবে। ঠিক আছে, তোমাদের মধ্যে অনেক ছেলেপেলে আসো, ম্যাথকে কি ভালোবাসবা, ক্লাসের সুন্দর মেয়েটার দিকে তাকায় থাকো বেশি। এটা যাতে না হয়, দেখবা যে এরকম হলে দেখবা যে ম্যাথও হচ্ছে না, ওই মেয়েটাও হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। ঠিক আছে, এরকমটা যাতে না হয়। সবসময় মনে রাখবা, ভালোবেসে যদি রিটার্ন পাইতে চাও, তাহলে পড়াটাকে ভালোবাসো। পড়া বা বই, এটা হচ্ছে মানুষের বেস্ট ফ্রেন্ড। এটা তোমাকে কখনো আশাহত করবে না, বুঝছো? আর এই অল্প বয়স, তোমাদের বয়সটা আমিও পার করছি, আমার ফ্রেন্ড সার্কেল দেখছি, পরিণতি ভালো হয় না। হ্যাঁ, ইম্যাচিউর্ড অবস্থায় এইসব পরিণতি আসলে ভালো হয় না, সবকিছুর একটা বয়স লাগে। ঠিক আছে, সো আজ থেকে আমরা ম্যাথকে ভালোবাসবো। সো কে কে ম্যাথ লাভ আর এখানে আসছো তোমরা, একটু দেখতে চাই। আই লাভ ম্যাথ লিখে দাও। দেখছি একটু যে ম্যাথ পানি মনে হয়, এই জন্য পানি খাচ্ছি, ম্যাথ পানি মনে হয়। আমার একটা ফ্রেন্ডের গল্প বলি। স্কুলে থাকতে আমার একটা বদ অভ্যাস ছিল। মানে তোমরা হয়তো আমাকে দেখতেছো যে ভাই এসবি যা বলে খুব ভালো ম্যাথ করায়, হ্যাঁ যা করে মানে যা বলে খুবই ভালো, নিশ্চয়ই এসবির জীবনটাও অনেক স্মুথ গেছে। ব্যাপারটা এরকম না। আমি তোমাদেরকে অনেক কিছু বলি যেটা হচ্ছে আমি আমার জীবনে ঠেকে ঠেকে শিখছি বা দেখে শিখছি। আমার একটা বদ অভ্যাস ছিল যে ক্লাসে
আমার একটা বেস্ট ফ্রেন্ড থাকতো। আমি সবসময় বেস্ট ফ্রেন্ড এর সাথে বসতাম। আবার বেস্ট ফ্রেন্ড মাঝে, মাঝে চেঞ্জ হইতো আমার। কারণ কোন কারণে বেস্ট ফ্রেন্ড যদি আমার মনে খুব কষ্ট দেয়, এমন একটা কাজ করে যেটা আমি পছন্দ করি না, তাহলে ওর সাথে আমি বসাই বন্ধ করে দিতাম। কথা বলাই বন্ধ করে দিতাম। এরকম একটা খারাপ অভ্যাস আমার ছিল। এটা খুবই খারাপ অভ্যাস। হ্যাঁ? তো আমি সবসময় একজনের সাথে বসতাম বা ও আমার সাথেই বসতো। হ্যাঁ? ক্লাসে যে আগে যেত আরেকজনের জন্য সিট রাখতো। এরকম করো না? তো খুবই খারাপ অভ্যাস। ক্লাসে সবার সাথে মেশা উচিত, সমভাবে মেশা উচিত। হ্যাঁ, মনের দিক থেকে কারো প্রতি হয়তো একটু বেশি ফ্যাসিনেশন থাকতে পারে। বাট এটা মানুষকে বুঝতে দেওয়া উচিত না। সবার সাথে ভালোভাবে একইভাবে মেশা উচিত। ক্লাসের খারাপ স্টুডেন্টের সাথেও মেশা উচিত ভালোভাবে, ভালো স্টুডেন্টের সাথেও মেশা উচিত। ঠিক আছে? সো এটা আমি তো আমাকে তো আর কেউ বুঝায় নাই ওই সময়। তো যাই হোক আমি এটা করতাম। তো আমার ফ্রেন্ডকে দেখতাম মানে আমি ক্লাস 10 এর দিকে, হ্যাঁ? আমি যখন মনে করব যে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম, ও একদম শেষের দিকে যে 10 এর টেস্ট পরীক্ষার পর এরকম একটা নতুন রিলেশনশিপে ক্লাসেরই একজনের সাথে কম্বাইন স্কুল তো এটা রিলেশনশিপে ইনভলভ হয়। তখন তার গেট আপে একটু পরিবর্তন আসে। দেখা যায় যে একটু মাঞ্জা-টাঞ্জা মেরে স্কুলে আসতো। হ্যাঁ, শার্টের বোতাম খোলা, নিচে একটা টি-শার্ট থাকতো। হ্যাঁ, আমরা তো সিম্পল যাইতাম। অত কিছু চিন্তাও করতাম না। যাই হোক ব্যাপারটা যেটা হয়েছে যে স্কুলটা পার হয়ে গেছে, এসএসসি পরীক্ষা পার হয়ে গেছে। কিন্তু কলেজে যেয়ে ধরা খেয়ে গেছে। কলেজে অতটাও ভালো রেজাল্ট করতে পারেনি যতটা সে ডিজার্ভ করত। পরে আমরা তো বুয়েটে ভর্তি হইলাম, ওর ওরকম কোথাও হইল না। ১ম একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে কিছুদিন পড়লো, তারপরে আবার বাবার টাকা পয়সা ছিল, নিউজিল্যান্ড পাঠায় দিছে। এনিওয়ে এটা বললাম কেন? কারণ এখন তোমাদের যে সময়টা এটা আসলে না ইয়েতে মানে ফাঁদে পড়ার সময়। সো সচেতন হও, ফাঁদে পড়লে সচেতন হয়ে জেনে বুঝেই ফাঁদে পড়ো। এইজন্যই বললাম আরকি। ঠিক আছে? ওকে? ফাঁদে পইরো না। পড়লে আর ওঠা খুব টাফ। আসো, এটা ৩০ ডিগ্রি ৬০ ডিগ্রি কোণের সাপেক্ষে, হ্যাঁ? খুব ভালো করে বুঝি। আব্বু-আম্মু আমাদের পাহারা দেয় ঠিকই, কিন্তু কতক্ষণ পাহারা দিতে পারে? পাহারা দিয়ে বডিটাকে আটকায় রাখতে পারে। মাইন্ডটাকে তো আটকাইতে পারে না। সো মাইন্ডের কন্ট্রোল কিন্তু আব্বু-আম্মুর হাতে নাই, তোমার হাতে। তুমি আসলে কি চিন্তা করতেছো? তুমি আসলে তাই। ঠিক আছে? এ ম্যান ইজ হোয়াট হি থিংকস। মানুষ যা চিন্তা করে সে আসলে তাই। সো তুমি এখন দেখো, তুমি আসলে পড়তে যখন বসো, একা যখন থাকো, পড়ার টেবিলে বসে তুমি আসলে কি চিন্তা করো? তুমি আসলে যা চিন্তা করো, তুমি একসময় তাই হবা। বুঝছো? তুমি আসলে কি হবা? তোমার ফিউচারটা আসলে তোমার চিন্তা দিয়েই আসলে নির্ধারিত হয়। ওকে? আমার আমার বাবা-মা আমার উপর কখনোই মানে এরকম রেস্ট্রিকশনস মানে খুব বেশি কন্ট্রোল করতো না। কিন্তু আমার চিন্তাভাবনা সবসময় মানে আমার বুঝটা ছিল যে আমার আসলে কি করতে হবে, আমার আসল টার্গেটটা কি। বাট সবার এই বুঝটা থাকে না। এই বুঝটা নিয়ে আসার চেষ্টা করো। বুঝছো? আল্টিমেটলি ওই বাবা-মা যতই তোমাকে পাহারায় রাখুক, স্কুলের সাথে করে নিয়ে যাক, প্রাইভেটে নিয়ে যাক, তোমার মনের উপর তো আসলে কেউ নিয়ন্ত্রণ করতে পারতেছে না। এটা শুধু তুমিই জানো। ওকে, আসো। এইটা একটা সমবাহু ত্রিভুজ। এটা কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। এবার সমবাহু ত্রিভুজ হইলে এই কোণটা কত আমাকে বলো তো? এটা যদি একটা সমবাহু ত্রিভুজের এবিসি, তাহলে আমাকে বলো তো এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই কোণটা কত? 60। এই কোণটা কত? 60। তাই না? এখন বিসি বাহুর মধ্যবিন্দু হইল ডি। ডি হইল বিসি বাহুর মধ্যবিন্দু। ঠিক আছে? এখন এ আর ডি যোগ করলাম। এডি কি? ত্রিভুজটার একটা মধ্যমা। এডি হলো ত্রিভুজটার একটা মধ্যমা। এই মধ্যমাটা এই এ বিন্দুতে যে কোণটা ছিল এই কোণটাকে দুইটা সমান ভাগে ভাগ করছে। এইটা হয়ে গেছে এখন 30 ডিগ্রি, এইটাও হয়ে গেছে 30 ডিগ্রি। আর এইটা কিন্তু ভাই লম্ব। হ্যাঁ, সমবাহু ত্রিভুজের মধ্যমা হচ্ছে বাহুর উপর লম্ব হয়। এটা কিন্তু ভাই লম্ব। সমবাহু ত্রিভুজের মধ্যমা বাহুর উপর কি হয়? লম্ব হয়। ঠিক আছে? কি বান্দরবনের মিরিঞ্জা ভ্যালিতে কে দাওয়াত দিল আমাকে? একটু দেখতে চাই। মনে মনে ভাবতেছিলাম সামনে 3 দিনের ছুটি আছে। কে দাওয়াত দিল? এই রিফাত, রিফাত হাসান, তুমি ক্লাস শেষে আমার সাথে একটু নক দিও তো, তোমার সাথে কথা আছে। ঠিক আছে? মনে মনে এটাই ভাবতেছিলাম। সামনে 3 দিনের ছুটি আছে, কোথা থেকে ঘুরে আসা যায়। এনিওয়ে, আমাকে একটু নক দিও ভাই। ঠিক আছে? আমার সাথে কথা বলবো। এখন আসো। ভালোই হলো, একটা মানে ট্যুরের একটা ব্যবস্থা হয়ে গেল। এনিওয়ে আসো এখন এই অঙ্কটা।
এটা 60°, এটা 90° কেন? কারণ সমবাহু ত্রিভুজের মধ্যমা কি হয়? বাহুটার উপর লম্ব হয়। আর এটা 30°, এই 60° কোণটা 2 ভাগে ভাগ হয়ে যায়। ঠিক আছে? এখন বলো তো ভাইয়া, এতটুকু ধরলাম বাহু, একটা বাহু, এই বাহু 3টা দৈর্ঘ্য তো সমান। ধরলাম এইটা টোয়াইসে, এইটাও টোয়াইসে। তাহলে এইটা কতটুকু হবে? এইটার ভ্যালু কত হবে? যদি এইটা টোয়াইসে হয়, এটা টোয়াইসে হয়, তাহলে এইটা কত হবে আমাকে বলো তো? আর এইটা কত হবে? এটাও এ হবে, এটাও এ হবে, তাই না? ওকে, এ এ টোয়াইসে টোয়াইসে। ওকে, এখন আসো। আচ্ছা ভাইয়া, এই যে এ বি ডি, এটা একটা সমকোণী ত্রিভুজ না? এ বি ডি, এ বি ডি ভিলিয়ার্স, এটা তো একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাই? সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাই? বলো, আমরা কি পাই? আমরা পাই হচ্ছে বিডি স্কোয়ার, বিডি স্কোয়ার যোগ এডি স্কোয়ার, ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার, এবি স্কোয়ার। এটা কি পাই? হ্যাঁ, পাই। এখন ভ্যালু বসাও। বিডি স্কোয়ার মানে কি? বিডি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার, এডি স্কোয়ার। আর এবি মানে কি? এবি মানে হচ্ছে টোয়াইসে, এটার উপরে স্কোয়ার। এখন এ স্কোয়ারটা ডানে নিয়ে যাও, তাহলে এডি স্কোয়ার সমান কি পাবা? এখান থেকে 4a স্কোয়ার, এখান থেকে স্কোয়ারটা ডানে নিয়ে গেলে 3a স্কোয়ার। হ্যাঁ, 4, এটা তো 4a স্কোয়ার, আর এখান থেকে এ স্কোয়ারটা বিয়োগ হয়ে যাবে, তাহলে হবে 3a স্কোয়ার, 28a স্কোয়ার। তাহলে এডি সমান কি হবে? এডি সমান হবে √3 ইন্টু এ, √3 ইন্টু এ। এই যে বাহুটা দেখতেছো, এই যে এইটা হচ্ছে √3 ইন্টু এ। বলো, ছবিটা কি আমাদের সবার ক্লিয়ার? ফারজানা আমার আগেই লিখে ফেলছে এটি সমান √3a। ভেরি গুড, ঠিক আছে। এখন আসো। ওকে ভাইয়া, তাহলে এখন এ বি ডি, এই যে সমকোণী ত্রিভুজটা এ বি ডি, এবিডি ভিলিয়ার্স, নাম শুনছো? সাউথ আফ্রিকান ব্যাটসম্যান, মাঠের চারদিকেই স্ট্রোক খেলতে পারতো, 360° বলা হয়। ওকে, এবিডি থেকে কি পাই? সাইন বি, সাইন বি, সাইন বি সমান কি? লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এডি, অতিভুজ হচ্ছে এবি, এডি ভাগ এবি। এখন বি কোণের ভ্যালু কত? বি কোণের ভ্যালু হচ্ছে 60°। এডির ভ্যালু কত? এডির ভ্যালু হচ্ছে √3 ইন্টু এ। আর এবির ভ্যালু কত? এবির ভ্যালু হচ্ছে টোয়াইস এ। এ এ কাটা, এ এ কাটা থাকলো কি? থাকলো হচ্ছে √3/2। তাহলে সাইন 60°র ভ্যালু √3/2। আমার সাথে সাথে বলো, সাইন 60°র ভ্যালু √3/2। ওকে, এবার আবার আসো কস বি। দেখো কস বির ভ্যালু কত? কস বি, কস বি মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে বিডি, অতিভুজ হচ্ছে এবি, বিডি বাই এবি। এখন বি কোণের ভ্যালু কত? বি কোণের ভ্যালু হচ্ছে 60°। বিডি কত? বিডি হচ্ছে এ, এবি হচ্ছে টোয়াইসে, টোয়াইসে। এখন এ এ কাটা, এ এ কাটা থাকতেছে হচ্ছে হাফ। তাহলে কস 60°র ভ্যালু হচ্ছে হাফ। ঠিক আছে, কস 60°র ভ্যালু হাফ। এবার আসো, ট্যান, ট্যান বি, ট্যান বি মানে কি ভাইয়া? লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এডি, ভূমি হচ্ছে বিডি।
লম্ব ভূমি অতিভুজ চেনা কিন্তু একদম প্রথম ক্লাসে শিখেছিলাম, এডি ভাগ বিডি। বি কোণের ভ্যালু কত? বি কোণের ভ্যালু 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি সমান কি? এডির ভ্যালু কত? √3 ইন্টু এ, আর বিডি হচ্ছে এ, √3 ইন্টু এ, আর হচ্ছে এ, এ কাটা থাকলো হচ্ছে √3, তাহলে sin 60 ডিগ্রি ভ্যালু √3/2, cos 60 ডিগ্রি ভ্যালু হাফ, tan 60 ডিগ্রি ভ্যালু √3। এই তিনটা ভ্যালু যদি মনে রাখো তাহলে অপর তিনটা কিন্তু তুমি অটোমেটিক বের করতে পারবা। পারবা কিনা বলো তো ভাইয়া? sec 60 ডিগ্রির ভ্যালু কত হবে? কমেন্টে জানাও sec 60 ডিগ্রির ভ্যালু কি হবে? হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ sec 60 ডিগ্রি? বলো। কি হবে? 2 হবে, তাই না? হ্যাঁ, cos 60 ডিগ্রির ভ্যালু যেহেতু হাফ, তাহলে sec 60 ডিগ্রির ভ্যালু হবে 2। ভেরি গুড, লক্ষ্মী সোনা চাঁদের কণা। ঠিক আছে, আসো। মজা না? বুঝলে কিন্তু অনেক মজা। আসো এবার দেখো, আবার এই যে এ বি ডি যে সমকোণী ত্রিভুজটা, এখান থেকে আবার দেখি এ বি ডি, এই যে সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজটা থেকে আবার কি পাই? আরো অনেক কিছু পাই। হ্যাঁ, এই যে এ কোনটা দেখতেছো না, এইখানে যদি আমি সাইন অ্যাপ্লাই করি, সাইন এ, সাইন এ, সাইন এ মানে কি? লম্ব বাই অতিভুজ। এখন এইটাকে যদি এ করে, ভাই এ না ভাই, সরি আমি ভুল বলছি, এই কোণটা তো এ না, এটা হচ্ছে a/2, এটা হচ্ছে a/2, তাই না? এই কোণটা হচ্ছে a/2 ধরলাম, এই কোণটা হচ্ছে তোমার এক্স, এই কোণটা ধরলাম আমি এক্স, ঠিক আছে, এই কোণটা ধরলাম হচ্ছে এক্স, এইটা হচ্ছে তোমার এক্স, আর এক্স এর ভ্যালুই হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, ওকে, তাহলে আমি সাইন এক্স সমান কি লিখতে পারি? সাইন এক্স সমান, দেখো তো, লম্ব বাই অতিভুজ। এখন এই কোণটা যদি এক্স হয়, এই কোণের বিপরীত বাহু হচ্ছে বিডি, এটা হইল লম্ব বিডি, আর সমকোণের বিপরীত বাহু এই এবি হচ্ছে অতিভুজ। অতিভুজটা চেঞ্জ হয় না, লম্ব আর ভূমিটা ইন্টারচেঞ্জ হয়। এখন এক্স এর ভ্যালু যদি 30 ডিগ্রি বসাই দেই, সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু বিডি, বিডির ভ্যালু হচ্ছে এ, আর এবির ভ্যালু হচ্ছে টোয়াইস এ। ঠিক আছে, এ কাটা থাকলো কত? হাফ। তাহলে সাইন 30 ডিগ্রির ভ্যালু আমরা কি পাইলাম? হাফ। ঠিকই, ঠিক আছে। রূপা, আমার মেসেজ কি দেখা যায়? না রূপা, তোমার মেসেজ দেখা যায় না। সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, ঠিক আছে রূপা, ওকে। এবার আসো কজ এ, ধরো আমি কজ এর ভ্যালু যদি বের করতে চাই, কজ এ না, কজ এক্স, ঠিক আছে। এই যে এই অ্যাঙ্গেলটা দেখতেছো, এই অ্যাঙ্গেলটা কজ ভ্যালু, কজের অনুপাত। কজ মানে কি? কজ মানে হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। এইটা যদি অ্যাঙ্গেল হয় তাহলে ভূমি হচ্ছে এইটা এডি, আর অতিভুজ হচ্ছে এবি, এডি ভাগ এবি। এক্স এর ভ্যালু 30 ডিগ্রি, তাহলে cos 30 ডিগ্রি ইকুয়ালস টু কি হবে? এডি, এডি কত? √3 ইন্টু এ, √3 ইন্টু এ, আর এবি কত? টোয়াইস এ, এ কাটা থাকবে কত? √3 ভাগ 2, ঠিক আছে। তাহলে cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, ওকে ফাইন। এবার আসো tan, tan x, লম্ব বাই ভূমি, এটা যদি কোণ হয় তাহলে এই বিডি হচ্ছে লম্ব, বিডি হচ্ছে লম্ব, আর ভূমি হচ্ছে তোমার এডি, এডি, আর এক্স এর ভ্যালু 30 ডিগ্রি বসাও, tan 30 ডিগ্রি ইকুয়ালস বিডি, বিডির ভ্যালু কত? বিডির ভ্যালু হচ্ছে এ, আর এডি, এডির ভ্যালু হচ্ছে √3 এ, √3 ইন্টু এ, তাহলে এ কাটা থাকতেছে হচ্ছে 1/√3। তাহলে সাইন 30 ডিগ্রির ভ্যালু হাফ, cos 30 ডিগ্রির ভ্যালু √3/2,
tan 30° ভ্যালু 1/√3। ওকে, সো এখন 30°, 60°, আর আগে বুঝাইছি 45°। কারা কারা ক্লিয়ার এসবি কে লিখে জানায় দাও। এই গল্প গল্প করলে কিন্তু মাইর খাবা, অনলাইনে মাইর দিব। ঠিক আছে, আগে পড়া শেষ করব, তারপরে গল্প। তা কোনো সমস্যা হলে কোনো কমেন্ট তো আপনারা দেখেন না। দেখি ভাইয়া, দেখি কে বলছে এটা তুমি। আহা হা, তো টপিক তো আরো বাকি আছে। তোমাদের যদি আমি একটু ক্লাসটা এক্সটেন্ড করি, 15 মিনিট বেশি সময় নেই, 15 থেকে 20 মিনিট। কার কার আপত্তি নাই তারা তারা লেখো, যদি একটু সময় বেশি লাগে। ঠিক আছে, যার যার আপত্তি আছে তার তার ছুটি। রেকর্ডেড ভার্সন থাকবে, পরে ফ্রি টাইমে দেখে নিবা। আর যদি দেখতে ইচ্ছা না করে তো তোমার ইচ্ছা। ঠিক আছে, ওকে। এইবার আসো 0° কোণের সাপেক্ষে কোনটা যদি 0° হয়, এবার কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। এখন তোমাকে একটু ইমাজিনেশন অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, 0° কোণ আবার কি রকম একটু ইমাজিন করতে হবে। ইমাজিনেশন পাওয়ার কি রকম, সায়েন্সের স্টুডেন্টদের ইমাজিনেশন অনেক স্ট্রং থাকতে হয়। চলো দেখি, যদিও সবাই সায়েন্স না, বাট ম্যাথ তো সায়েন্স রিলেটেড, তো আমরা একটু ইমাজিনেশনটা স্ট্রং করি, চিন্তা করি। চলো আসো খুব ভালো করে। আসলে সবারই ইমাজিনেশন স্ট্রং থাকতে হয়। হ্যাঁ, বিজ্ঞান বুঝতে গেলে ইমাজিনেশন লাগে। আবার তোমার অর্থনীতি, সমাজ ব্যবস্থা, সামনে কি হবে, 100 বছর পরে সমাজের পরিস্থিতি কি হবে, রাষ্ট্র কিভাবে চলবে, এটা বুঝতে গেলেও তোমার হচ্ছে ইমাজিনেশন অনেক স্ট্রং হইতে হয়, দূরদৃষ্টি থাকতে হয়। তো ভালো পলিটিশিয়ান যারা যারা আসলেই খুব দূরদৃষ্টি সম্পন্ন পলিটিশিয়ান, তাদের আসলে এরকম ভীষণ অনেক লম্বা থাকে, অনেক অনেক দূর তারা চিন্তা করতে পারে, সময়ের আগে তারা ভাবতে পারে। দেখো খুব ভালো করে এই জিনিসটা আমরা দেখবো, হ্যাঁ, খুব মনোযোগ দিই। আচ্ছা, এই যে ত্রিভুজটা দেখতেছো, এই যে এ কোণটা, এই এ কোণটা আস্তে আস্তে আমি কমাইতে থাকবো, কমাইতে কমাইতে এমন করব যে এটা 0° হয়ে যায়। কমাইতে কমাইতে এমন করব যাতে করে এ কোণটা 0 হয়ে যায়। তো কি করতে হবে, সবকিছু সেমই থাকবে, অতিভুজটা আস্তে আস্তে আমি নামাইতে থাকবো। অতিভুজটা আস্তে আস্তে আমি নামাইতে থাকবো, এই যে নামাইলাম, এটা আরো নামাবো, আরো নামাবো। দেখো আস্তে আস্তে কিন্তু এই যে এসি অতিভুজটা, এবি কিন্তু ঠিকই আছে ভাই, এবি কিন্তু ঠিক আছে। আস্তে আস্তে কি হচ্ছে, সি বিন্দুটা নিচের দিকে নামতেছে। সি বিন্দুটা যত নিচের দিকে নামতেছে এই কোণটা তত ছোট হচ্ছে, তাই না ভাইয়া? ছোট হচ্ছে, আরো আরো নিচে নামছে, এটার থেকেও এটা আরো নিচে নামছে, এই কোণটা আরো ছোট হয়ে গেছে, আরো নামছে, আরো নামছে। দেখো প্রতিবার লম্ব ছোট হচ্ছে, অতিভুজও ছোট হচ্ছে, ভূমি কিন্তু সেম থাকতেছে। ভালো করে খেয়াল করুন, নামতে নামতে সি বিন্দু যদি বি বিন্দুর উপরে আপতিত হয়, সি বিন্দু যদি বি বিন্দুর উপর আপতিত হয়, তাহলে দেখো তো এ বিন্দুতে তৈরি হওয়া কোণটা কি 0° কিনা। এই যে সি বিন্দু বি বিন্দুর উপর যদি একদম আপতিত হয়, এ বি সি, যেখানে বি আর সি একই বিন্দু হয়ে গেছে, তাহলে এ কোণটা কি 0° হয়ে যায় কিনা? ইয়েস অর নো, দেখি বুঝছি কারা কারা। আস্তে আস্তে এইটা নামতে 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 একদম ভূমির সাথে আপতিত হয়ে গেছে, সি বিন্দু বি বিন্দু মিলেমিশে একাকার হয়ে গেছে। তাহলে এ বিন্দুতে তৈরিকৃত কোণটা কি 0° হয়েছে কিনা? ইয়াস অর নো? হয়েছে? যদি হয়ে থাকে খুব ভালো করে খেয়াল করো, এখানে কয়েকটা কথা বলবো। এখানে এ বিন্দুতে যে কোণটা হয়েছে এটা 0°, তাই কিনা? এখানে দেখো তো ভাইয়া, এখানে ভূমি ছিল এবি, দেখো এখানে ভূমি কি ছিল, ভূমি এবি। ভূমি সবসময় এবি আছে, ভূমি কিন্তু এবি আছে। কিন্তু যখন সি বিন্দু বি বিন্দু এক হয়ে গেছে, তখন অতিভুজ আর ভূমি কিন্তু সমান হয়ে গেছে। অতিভুজ হচ্ছে এসি ছিল, অতিভুজ এসি, কিন্তু এসি সি আর বি তে একই। তাহলে ভূমি আর অতিভুজ কি এক হয়ে গেছে না, বলো তো? ভূমি আর অতিভুজ সেম হয়ে গেছে কিনা, সমান হয়ে গেছে কিনা? ভূমি আর অতিভুজ সমান হয়ে গেছে। আর লম্ব কত, সি আর বি যদি একই বিন্দু হয়, যে এই বিন্দুটা যদি এখানে নেমে যায়, লম্ব কত হবে আমাকে কমেন্টে জানাও তো। এটা আমি লিখবো না, তোমাদের কমেন্ট দেখে লিখবো। বলো লম্ব কত? সি বিন্দুটা বি বিন্দুর উপর আপতিত হলে লম্ব হচ্ছে বিসি। লম্ব কি? বিসি।
লম্ব বিসি, লম্ব কত বলো? হ্যাঁ আনসার অনেকেই করতেছে, 0 হবে না, লম্ব 0 হয়ে গেছে, লম্ব 0 হয়ে গেছে, লম্ব 0 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এ কোণটা যখন 0 হয় তখন ভূমি আর অতিভুজ সমান হয়, লম্ব 0 হয়ে যায়, লম্বের দৈর্ঘ্য 0 হয়ে যায়। এখন সাইন 0 মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এখন লম্ব তো 0, লম্ব তো 0, অতিভুজ অতিভুজ, ঠিক আছে, অতিভুজ অতিভুজের জায়গায় থাকুক, অতিভুজ। এখন 0 কে অতিভুজ দিয়ে ভাগ করলে ভাগফল তো 0ই হবে, 0 কে অতিভুজ দিয়ে ভাগ করলে ভাগফল তো 0ই হবে। আবার দেখো cos 0, ভূমি বাই অতিভুজ, কারণ ভূমি আর অতিভুজ তো সমান সমান, ভূমি আর অতিভুজ তো সমান সমান, তাহলে ভূমি আর অতিভুজ যদি সমান হয়, এইটা আর এটা যদি সমান হয়, তাহলে কাটাকাটি করলে cos 0 ডিগ্রির ভ্যালু কি 1 আসবে না ভাইয়া? কাটাকাটি করলে cos 0 ডিগ্রির ভ্যালু 1 আসবে না? ভূমি আর অতিভুজ যেহেতু সমান, এখানে লিখবা যেহেতু ভূমি আর অতিভুজ সমান, আসবে কিনা? ঠিক আছে, তাহলে সাইন 0 ভ্যালু আমরা পাইছি 0, cos 0 ডিগ্রির ভ্যালু পাইছি 1, tan 0 ডিগ্রির ভ্যালু কি? লম্ব ভাগ ভূমি, লম্ব তো ভাইয়া 0, লম্ব তো 0, তাহলে 0 ভাগ ভূমি, 0 কে কিছু দিয়ে ভাগ করলে ভাগফল তো 0ই হবে, তাহলে tan 0 ডিগ্রির ভ্যালু কি? 0, tan 0 ডিগ্রির ভ্যালু 0। বলো বুঝছি কারা কারা? বুঝতে পারছি কারা কারা? সো এইটা মনে রাখতে হবে, ঠিক আছে, এইটা মনে রাখতে হবে, এইটা মনে রাখতে হবে, প্রমাণগুলো বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে, নোট খাতায় যার প্রমাণগুলো থাকবে সে পয়েন্ট বেশি পাবে, তাই না? ওকে, এই চ্যাপ্টারও কিন্তু আমি নোট করতে দিব। কজ বুঝি নাই, কজ, কজ মানে কি? ভূমি ভাগ অতিভুজ, এটা তো জানো। এখন ভূমি আর অতিভুজ কি সমান হয়ে গেছে না? ভূমি আর অতিভুজ কি সমান না? দুইটা সমান জিনিস যদি কাটাকাটি করো, তাহলে কি কাটাকাটি করলে 1 হবে না? 5 আর 5 যদি ভাগ করো, 5 কে 5 দিয়ে ভাগ করো, কত হবে? 1 হবে। 100 কে 100 দিয়ে ভাগ করলে ভাগফল 1 হবে। ভূমি আর অতিভুজ যদি সমান হয়, তাহলে কাটাকাটি করে ভাগ করলে 1 হয়ে যাবে না ভাইয়া? বুঝছি তো? অতিভুজ কেন 0 হবে না? কারণ অতিভুজ তো ভাইয়া এসি, অতিভুজ তো এসি। দেখো এসি কি 0 হচ্ছে? সি কি 0 হচ্ছে? সি যদি এখানে নেমে যায়, এসি আর এবি তো সমান হবে, লম্বটা 0 হচ্ছে। বারবার দেখো এই লম্বটা ছোট হচ্ছে, এটা তো লম্ব, এটা ছোট হচ্ছে, ছোট হইতে হইতে এখানে 0 হয়ে যাচ্ছে। কিন্তু অতিভুজ তো এসি, এইটা হইতে হইতে এই এবি সমান হয়ে যাচ্ছে। কি হচ্ছে? এবি সমান হয়ে যাচ্ছে, সি বিন্দুটা নিচে নামতে নামতে এবি বি এর উপর আপতিত হয়েছে, এবি আর এসি সমান হয়ে গেছে। অতিভুজ তো 0 হয়নি, লম্ব 0 হয়ে গেছে। এবার দেখো 90 ডিগ্রি কোণের সাপেক্ষে আবারও ইমাজিনেশন, এই যে এ কোণটা, এই কোণটা যদি আমি 90 ডিগ্রি করতে চাই, মানে খাড়া, 90 ডিগ্রি মানে কি? খাড়া হইতে হবে, তাই না? তো দেখো এইবার যেটা, এ বিন্দুটা আমি আস্তে আস্তে বি বিন্দুর কাছে নিব, আস্তে আস্তে কাছে নিব। তাহলে দেখো আগে এই বিন্দু ছিল এখানে, একটু আগায় গেল, এক স্টেপ, একটা পা দিল, এইভাবে একটা পা ফেললো, আগায় গেল। আগায় যাওয়ার ফলে কি হয়েছে? লম্বের কি কোনো পরিবর্তন হয়েছে? লম্ব বিসি যা ছিল তাই আছে, কিন্তু ভূমি কিন্তু ছোট হয়ে গেছে। ভূমি ছিল এবি, এবির মান কিন্তু এখন ছোট হয়ে গেছে। অতিভুজের চেঞ্জ হয়েছে, একইভাবে অতিভুজের মানও চেঞ্জ হয়েছে। এটা আরো একটা পা দিল, আরেক স্টেপ দিল, বি এর কাছে যাচ্ছে, ঠিক আছে, বি এর কাছে যাচ্ছে, আরেকটা স্টেপ দিল, আরো কাছে গেল, দেখো ভূমি আরো ছোট হয়ে গেল, অতিভুজও চেঞ্জ হইলো, কিন্তু লম্ব কিন্তু একই আছে। আরো একটা স্টেপ আগাইলো, এখন কি হলো? ভূমি আরো ছোট হইলো, অতিভুজও চেঞ্জ হইলো, লম্ব কিন্তু একই আছে, দেখো লম্ব একই আছে। একদম যখন এ বি এর উপর চলে আসলো, তখন কি হইলো? এই অতিভুজটা লম্বের সমান হয়ে গেল, দেখো অতিভুজ আর লম্ব সমান হয়ে গেল, ভূমি 0 হয়ে গেল। তাহলে খেয়াল করো, এ যখন 90 ডিগ্রি হচ্ছে, তখন তখন অতিভুজ আর লম্ব সমান হয়ে যাচ্ছে, অতিভুজ আর লম্ব কি হচ্ছে ভাই? সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে, সমান হয়ে যাচ্ছে, আর ভূমি 0 হয়ে যাচ্ছে, ভূমির দৈর্ঘ্য 0 হয়ে যাচ্ছে। দেখো এইটুকু বুঝলেই শেষ। এখন আসো সাইন 90 মানে লম্ব বাই অতিভুজ,
এখন লম্ব আর অতিভুজ যেহেতু সমান, লম্ব আর অতিভুজ যেহেতু সমান, দুইটা সমান জিনিসের ভাগফল 1 হবে। তাহলে sin 90 সমান কত? sin 90 এর ভ্যালু হচ্ছে 1। কারণ কি? যেহেতু লম্ব আর অতিভুজ সমান। ঠিক আছে, ওকে। cos 90 এর ভ্যালু কত? cos 90 এর ভ্যালু দেখো, ভূমির ভ্যালু কি? ভূমির ভ্যালু 0। তাহলে এখানে 0 বসাইলে নিচে যাই থাকুক না কেন, 0 দিয়ে 0 কে কোনো কিছু দিয়ে ভাগ করলে ভাগফল তো 0ই হবে। যেহেতু ভূমি সমান 0, যেহেতু ভূমি সমান 0, tan 90, এখন আসো tan 90। এখন ভূমি যদি 0 হয় ভাইয়া, ভূমি যদি 0 হয়, উপরে যা কিছুই থাকুক না কেন, ভাগ মানে ভাজক যদি 0 হয়, হর যদি 0 হয়, তাহলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। সেটা কি হয়ে যায়? অসংজ্ঞায়িত। যেহেতু ভূমি 0, 0 দিয়ে কি কোনো কিছুকে ভাগ করা যায়? যায় না, অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে এটা হচ্ছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, ঠিক আছে। ইনফিনিটি বলে অনেকে। কারণ কি? কারণ হচ্ছে যেহেতু হর 0, হর 0 হলে ওটা অসংজ্ঞায়িত হচ্ছে। তাহলে এখান থেকে কি কি শিখবো? sin 90 ডিগ্রি হচ্ছে 1, cos 90 ডিগ্রি হচ্ছে 0, আর tan 90 ডিগ্রি হচ্ছে অসংজ্ঞায়িত। ঠিক আছে, ওকে। এখন যা যা শিখছি সব এই চার্টের মধ্যে লেখা আছে। আমি চার্টটা একটু দেখাই দিই। দেখো, সাইন 0 ডিগ্রির ভ্যালু 0, সাইন 30 ডিগ্রির ভ্যালু হাফ, সাইন 45 ডিগ্রির ভ্যালু 1/√2, সাইন 60 ডিগ্রির ভ্যালু √3/2, সাইন 90 ডিগ্রির ভ্যালু 1। চার্টের মধ্যে লেখা আছে। সাইন 0 ডিগ্রির ভ্যালু 0, 0 ডিগ্রি মানে হচ্ছে 0 রেডিয়ান, রেডিয়ানেও জানতে হবে। 0 ডিগ্রি মানে হচ্ছে 0 রেডিয়ান। 30 ডিগ্রি মানে হচ্ছে π/6 রেডিয়ান, π/6 রেডিয়ান। এটাকে যদি তুমি 0 ডিগ্রি মানে হচ্ছে 0 রেডিয়ান, রেডিয়ানকে উপরে সি দিয়ে লেখে, হ্যাঁ, এটা হচ্ছে π/6 রেডিয়ান। এটা হচ্ছে π/4, এটা হচ্ছে π/3, আর এটা হচ্ছে π/2। রেডিয়ানে যদি লিখি, কোনকে তো রেডিয়ানও লেখা যায়, তাই না? তাহলে সাইন 0 রেডিয়ানের ভ্যালু 0, সাইন π/6 এর ভ্যালু হাফ, সাইন π/4 এর ভ্যালু 1/√2, সাইন π/3 এর ভ্যালু √3/2, সাইন π/2 এর ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, ওকে। এবার আসো, cos 0 এর ভ্যালু 1, cos 30 ডিগ্রি বা cos π/6 রেডিয়ানের ভ্যালু এটা, cos 45 ডিগ্রি বা π/4 এর ভ্যালু এটা। বুঝছে কিনা? সবগুলো এইভাবে লেখা আছে। ওকে, তোমরা কি মনে রাখার একটা এসভি মেথড আছে? হ্যাঁ, সাইন আর কজ এর স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল গুলোর ভ্যালু মনে রাখার একটা এসভি মেথড আছে। মেথডটা কি কেউ শিখতে চাও? শিখতে চাও কিনা সেটা বলো। ক্লাস টাইম তো শেষ না? শেষ, ক্লাস টাইম শেষ। শিখতে চাও তাই না? তোমাদের পরবর্তী ক্লাস কয়টা? ওকে, আমরা একটু তাড়াতাড়ি করে শিখে ফেলি। দেখো, এটা আঙ্গুল, হাত, হ্যান্ড অফ এসভি। এটা এসভির হাত। এটা কোন হাত বলো? ডান হাত না বা হাত? ওকে, দেখো সাইন, সাইন লিখে এইদিকে একটা অ্যারো দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে একটা ফর্মুলা লেখা আছে, √ওভার আঙ্গুল/2। তাহলে আসো, সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি, ঠিক আছে। এটা তো ডান হাত, কিন্তু এটা কিন্তু ডান হাত। সাইন 0 ডিগ্রি, এটা কয় নাম্বার আঙ্গুল ভাই? না, দেখো আমরা এইভাবে কাউন্ট করব। এটা হচ্ছে 0 থেকে কাউন্ট করব, 0, 1, 2, 3, 4, এইভাবে কাউন্ট করবো, ঠিক আছে। 0 থেকে কাউন্ট করবো। তাহলে এটা কয় নাম্বার আঙ্গুল? 0 নাম্বার আঙ্গুল। √ওভার আঙ্গুল, √ওভার 0 ভাগ হচ্ছে 2, তাহলে এটার ভ্যালু আসবে 0। সাইন 0 ডিগ্রির ভ্যালু 0। এবার আসলে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি,
এটা কয় নাম্বার আঙ্গুল? এটা 0 নাম্বার আঙ্গুল, এটা 1 নাম্বার আঙ্গুল। তাহলে রুট ওভার আঙ্গুল, রুট ওভার 1 ভাগ 2, এটার ভ্যালু আসবে হাফ। এবার আসো সাইন 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 না 45 ডিগ্রি। এটা পরেরটা কত? পরেরটা হচ্ছে 45, 45। বলো এটা কয় নাম্বার আঙ্গুল? ভাই এটা 2 নাম্বার আঙ্গুল, 2 নাম্বার আঙ্গুল। রুট ওভার আঙ্গুল বাই 2, এটা কাটাকাটি করলে আসবে 1/√2। এবার আসো সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 60, এটা কয় নাম্বার আঙ্গুল ভাই? 3 নাম্বার আঙ্গুল। তো রুট ওভার আঙ্গুল বাই 2, এটার ভ্যালু হচ্ছে √3/2। আর সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। দেখো তো ভাই এটা কয় নাম্বার আঙ্গুল? এটা 4 নাম্বার আঙ্গুল। 0 1 2 3 4, তাহলে রুট ওভার আঙ্গুল বাই 2, এটা কাটাকাটি করলে 1 আসবে। সো দেখো ভ্যালুগুলো চলে আসছে। আর কজের ক্ষেত্রে যখন করবা তখন গুণবা হচ্ছে উল্টা করে, ঠিক আছে? উল্টা করে গুণবা কিরকম? তখন তুমি এইভাবে গুনবা, এটা 0 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এইটা হচ্ছে 4 নাম্বার। কার ক্লাস? ওকে, যেমন কজের ক্ষেত্রে ধরো তোমাকে cos 30 ডিগ্রির ভ্যালু বের করতে হবে। সাপোজ cos 30 ডিগ্রি, তাহলে cos 30 ডিগ্রি কি হবে? রুট ওভার আঙ্গুল ভাগ 2। আর এটা কয় নাম্বার আঙ্গুল? 0 1 2 3, 3 নাম্বার আঙ্গুল। cos 30 ডিগ্রির ভ্যালু কত? √3/2। ঠিক আছে, বুঝতে পারছি। এটা একটা শর্টকাট মেথড, শর্টকাট মেথডে তোমরা বের করতে পারো আঙ্গুল দিয়ে। বাট আমি তোমাদেরকে সাজেস্ট করব এই মেথডটা বুঝে রাখো, বাট এইভাবে মনে রাখার দরকার নেই। 4টা মুখস্থ করবা, একটু কষ্ট হইলেও 4টা মুখস্থ করবা। পুরা 4টা মুখস্থ করার দরকার নেই, এই 3টা মুখস্থ করবা, এই 3টা। পরের 3টা লাগবে না, কারণ এই 3টা জানলেই পরের 3টা এমনি পারবা। কষ্ট করে মনে রাখো, মুখস্থ রাখো, তাহলে যেটা হবে যে তুমি ফাস্ট হইতে পারবা। এইভাবে আঙ্গুল দিয়ে করতে গেলে পরীক্ষা অনেক টাইম লেগে যাবে। ঠিক আছে, ওকে, এইটা থাকলো পিডিএফ এ, তোমরা ভ্যালুগুলা বসাও, হ্যাঁ নিজেরা বসাও। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, নাকি একটা অঙ্ক করে দিব? অঙ্কগুলো বলে দিই, এখানে ভ্যালু বসাও, ভ্যালু বসে ক্যালকুলেট করবো। আমি নেক্সট ক্লাসে দেখাই দিব, ঠিক আছে? নেক্সট ক্লাসে দেখাই দিব। আজকে এই পর্যন্তই থাক। সো নেক্সট ক্লাসে ভ্যালুগুলো মুখস্থ করে আসবে, অবশ্যই প্রমাণ সহ লিখবা। আজকে ক্লাসে হোমওয়ার্ক তাহলে আর দিচ্ছি না। হোমওয়ার্ক কি দিব? কিছু হোমওয়ার্ক আছে অবশ্যই এখানে সেট করা, বাট হোমওয়ার্ক গুলো আমি তোমাদেরকে দিব না। আমি স্পেশাল একটা হোমওয়ার্ক দিই, হোমওয়ার্কটা আমি ডিলিট করে দিলাম। আজকে ক্লাসে হোমওয়ার্ক যেটা দিব সেটা হচ্ছে তোমরা এই যে কয়টা ম্যাথ আমি শুরুতে করাইছি, 4টা ম্যাথ, এই 4টা ম্যাথ টানা 3বার করবা। আর এই যে প্রমাণগুলো দেখাইছি, এই প্রমাণ সহ তুমি এই ভ্যালুগুলা বের করবা আর মুখস্থ করবা। এই যে প্রমাণ সহ, সবগুলা প্রমাণ সহ, প্রমাণ সহ। ঠিক আছে, গল্প শুনবা? ছোট্ট করে বলি তাহলে, ছোট্ট করে বলে দিই। মনে করো কি হয়েছে, একজন বৃদ্ধ অবসরপ্রাপ্ত শিক্ষক, তিনি একটা বাড়ি কিনছেন এই ব্যক্তিটার কাছ থেকে, এবং বাড়িটার সাথে একটা কুয়া ছিল। তো সে কুয়াটার পানি সে ব্যবহার করতো। কিন্তু এই লোকটা ছিল একটু দুষ্ট প্রকৃতির। সে হচ্ছে একদিন এসে বলছে যে আমি আপনার কাছে কুয়া বিক্রি করছি, কিন্তু কুয়ার পানি বিক্রি করিনি। তো কুয়ার পানি যেহেতু বিক্রি করি নাই, তো পানি ব্যবহার করার জন্য আমাকে মাসে ভাড়া দিতে হবে। মাসে কত ভাড়া দিতে হবে? মাসে 500 টাকা করে দিতে হবে। তো এই লোকটা তো আসলে সহজ সরল ছিল, মাথায় তার মানে খুবই অবাক হয়ে গেছে, কি বলো? পরে সে অনেক চিন্তা ভাবনা করে তাকে বলছে, আচ্ছা ঠিক আছে, কুয়া আমার, কিন্তু পানি তো আপনার। তাই আমার কুয়ায় যদি আপনি আপনার পানি রাখতে চান, তাহলে প্রতি মাসে আমাকে 1000 টাকা করে ভাড়া দিতে হবে। আর আদারওয়াইজ আপনি আপনার পানি নিয়ে চলে যান, আমার কুয়ায় যাতে আপনার পানি না থাকে। সংক্ষেপে বললাম গল্পটা, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এরা দুইজনই বুদ্ধিমান, কিন্তু এই ব্যক্তিটা তার বুদ্ধিটাকে অসৎ কাজে ইউজ করতে গেছে। এই লোকটা হচ্ছে তার বুদ্ধিটাকে ভালো কাজে নিজেকে রক্ষার জন্য ইউজ করছে। সো নিজেদের অবশ্যই বুদ্ধিমান হইতে হবে, বোকাশোকার আসলে থাকা যাবে না। আর বুদ্ধিটা অবশ্যই ভালো কাজে ইউজ করতে হবে, ঠিক আছে? সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে ইটস নট এনাফ টু বি ক্লেভার, ওয়ান মাস্ট বি ক্লেভার ফর রাইট রিজনস। হ্যাঁ, সঠিক কারণের জন্য আমাদের আসলে বুদ্ধিমান হতে হবে, বুদ্ধিটা সঠিক জায়গায় অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো আজকে এই পর্যন্তই।
ভালো থাকো, সুস্থ থাকো। হোমওয়ার্ক গুলো অবশ্যই কইরো। হোমওয়ার্ক গুলা ট্রাই করো। ওকে? তাহলে ম্যাথ করবা দৈনিক, তাহলে হবা এসভির সৈনিক। টাটা।